আজকে আমরা আলোচনা করব প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট ইন সাইকিয়াট্রিক ডিজিজ। একটা সাইকিয়াট্রিক পেশেন্টকে আমরা কীভাবে চিকিৎসা দিতে পারি। একটা ওয়ে হচ্ছে ফার্মাকোলজিক্যাল, মানে কিছু ওষুধ দিতেছি। 2 নম্বর ট্রিটমেন্ট কী হচ্ছে, সো ইলেকট্রোকনভালসিভ থেরাপি দিচ্ছি। এই ইলেকট্রোকনভালসিভ থেরাপি কী কী আছে বা কীভাবে দিচ্ছি, এই শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে কী হইতেছে, একটা হচ্ছে ইলেকট্রিসিটি, 2 নম্বরে হচ্ছে কনভালশন। তাহলে একটা পেশেন্টকে আমি ইলেকট্রিসিটি দেওয়ার মাধ্যমে শক বা খিঁচুনি তৈরি করতেছি। যেমন সালমান শাহ শাবনূরের একটা সিনেমা ছিল, ওইখানে দেখায় সালমান শাহ পাগল হয়ে যাওয়ার পরে তাকে সুস্থ করার জন্য আমরা কী দিই, তার মাথায় একটা বেল পড়া এরকম বা ব্যান যাই বলি না কেন, দেন ওইটার মাধ্যমে তার মাথায় ইলেকট্রিসিটি মানে ইলেকট্রিক শক দেয়। ইলেকট্রিক শক দেওয়ার পরে কনভালশন তৈরি করে। এইভাবে ট্রিটমেন্ট দেওয়ার কিছু সাইড ইফেক্ট আছে। সাইড ইফেক্টের মধ্যে একটা হচ্ছে পেশেন্টের দেওয়ার পরে প্রচণ্ড হেডেক হয় বা মাথা ব্যথা হচ্ছে। আর 2 নম্বরে কী হয়, অ্যামনেশিয়া। অ্যামনেশিয়া মানে হচ্ছে ভুলে যাওয়া বা স্মৃতিশক্তি হারাই ফেলা। এই অ্যামনেশিয়া হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে অ্যান্টেরোগ্রেড আর একটা হচ্ছে রেট্রোগ্রেড। অ্যান্টেরোগ্রেড অ্যামনেশিয়া মানে হচ্ছে সে সামনের স্মৃতিগুলো ভুলে যাবে, মানে ভবিষ্যতে যা হবে সেটা সে ভুলে যাবে, মানে এখন সে ভাত খাচ্ছে 1 মিনিট পরে এটা আবার ভুলে গেছে। আবার রেট্রোগ্রেড অ্যামনেশিয়া হচ্ছে তার এই যে শকটা দিলাম, এই শক দেওয়ার আগে যে স্মৃতিগুলো ছিল, ঠিক আছে, সেইগুলো সে ভুলে যাবে। তাহলে অ্যামনেশিয়া 2 ধরনের। এই 2 ধরনের অ্যামনেশিয়াই আমার ইলেকট্রোকনভালসিভ থেরাপি দেওয়ার ফলে হতে পারে। যদি থেরাপি দেওয়ার পরের স্মৃতিগুলো সে ভুলে যায় তাহলে অ্যান্টেরোগ্রেড, আর আগের স্মৃতিগুলো যদি ভুলে যায় তাহলে রেট্রোগ্রেড। আর সাইড ইফেক্ট এছাড়াও কী হতে পারে, হেডেক। আর এই পেশেন্টকে আমরা এই ইলেকট্রোকনভালসিভ থেরাপি দেওয়ার আগে অবশ্যই তাকে অ্যানেস্থেশিয়া দিয়ে নিব এবং মাসল রিল্যাক্সেন্টের মাধ্যমে প্যারালাইজড করে নিব। এছাড়া কিছু সার্জারি করতে পারি আর সাইকোলজিক্যাল থেরাপি দিতে পারি। সাইকিয়াট্রিক পেশেন্টের ক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে সাইকোলজিক্যাল থেরাপিগুলো। কী কী সাইকোলজিক্যাল থেরাপি আছে এখানে যদি চিন্তা করি, প্রথমে হচ্ছে জেনারেল সাপোর্টিভ থেরাপি দিতে পারি। জেনারেল সাপোর্টিভ থেরাপি হচ্ছে আমি শুধু শুনবো পেশেন্টের কথা, শুধু শুনবো। যেমন আমরা যদি চিন্তা করি, কোনো একটা ছেলে এবং মেয়ে যখন প্রেম করে এবং তাদের মাঝে যখন ঝগড়া হয়, তারা কি করে, তৃতীয় কোনো ব্যক্তিকে এই তাদের বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ডের কথা বলে যে ও আমার সাথে এইগুলা করছে, ও আমাকে কেন বোঝে না, হ্যান ত্যান বক্কর সক্কর। তো এই যে তৃতীয় ব্যক্তি, যে বান্ধবী অথবা ছেলের বন্ধু এই কথাটা শুনতেছে, এই শোনাটাকে আমরা বলতেছি এমপ্যাথিক লিসেনিং। আর এটাই হচ্ছে জেনারেল সাপোর্টিভ সাইকোথেরাপি। তাহলে যে কোনো একটা মানুষ যে কোনো সমস্যার কথা আমাকে বলতেছে, এর মাধ্যমে আমি তাকে এক ধরনের থেরাপি দিচ্ছি, এটাই হচ্ছে জেনারেল সাপোর্টিভ সাইকোথেরাপি। 2 নম্বর হচ্ছে কগনিটিভ থেরাপি। কগনিটিভ থেরাপিতে কী করব, আমরা জেনারেল সাপোর্টিভ থেরাপিতে শুধু শুনতেছিলাম, বাট যদি আমি এখন ওই প্রেমিক বা প্রেমিকাকে বোঝাই যে দেখ, ও তোরা অনেক পছন্দ করে, তুই টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে, একটু সময় দে, এগুলো যখন আমি বলতেছি, তাকে আমি বুঝাইতেছি, মোটিভেট করতেছি, এটা হচ্ছে কগনিটিভ থেরাপি। ওকে, এই কগনিটিভ থেরাপিটা আমরা কাদের ক্ষেত্রে দেই, কোন কোন কন্ডিশনে, একটা হচ্ছে ডিপ্রেশন। একটা মানুষ যখন সাপোজ পরীক্ষায় ফেল করছে, তখন আমরা বলি চিন্তা করো না, তোমার নেক্সট টাইম হয়ে যাবে, এটা একটা কগনিটিভ থেরাপি। 2 নম্বরে অ্যাংজাইটি, পরীক্ষা দেওয়ার আগে, মানে সামনে তার পরীক্ষা, সে চিন্তা করতেছে হায় হায় আমার পাস হবে না ফেল হবে, তাকে বলতেছি চিন্তা করো না, তুমি পাস করবা, তুমি অনেক পড়ছো, এটা হচ্ছে এক ধরনের কগনিটিভ থেরাপি। এরপরে হচ্ছে ইটিং ডিসঅর্ডার। ইটিং ডিসঅর্ডার হতে পারে 2 ধরনের, আমরা পড়বো, একটা হচ্ছে অ্যানোরেক্সিয়া নার্ভোসা, একটা হচ্ছে বুলিমিয়া নার্ভোসা। এখানে পেশেন্ট কী করতেছে, সে মনে করে সে খেলে তার ওজন বেড়ে যাবে, এই জন্য সে খাবার খায় না, ঠিক আছে, অথবা খাবার খেলেও সেগুলো বমি করে ফেলে দেয়। তো এই পেশেন্টকে বলবো চিন্তা করো না, তুমি খাও, তুমি খাইলে মোটা হবা, এটা ভুল ধারণা, তুমি যত খাবা তত বেশি ব্যায়াম করবা, তাহলেই তোমার
এনার্জি যতটুকু তুমি গেইন করতেছো ততটুকুই হারাবা, তো তুমি মোটা হবা না। এছাড়াও সোমাটোফর্ম ডিসঅর্ডারে আমরা এই কগনিটিভ থেরাপি দিতে পারি। সোমাটোফর্ম ডিসঅর্ডারকে আমরা পরে আলোচনা করব। অ্যান্ড দেন সাইকিয়াট্রিক পেশেন্টের ক্ষেত্রেও আমরা কগনিটিভ থেরাপিটা দিতে পারি। ওকে, এরপরে হচ্ছে বিহেভিয়ার থেরাপি। আমরা জেনারেল সাপোর্টিভ থেরাপিতে শুধু শুনতেছিলাম, কগনিটিভে তারে বুঝাইতেছিলাম, কিন্তু পেশেন্টকে কিছু করতে দিতেছিলাম না। বিহেভিয়ার থেরাপিতে আমরা কী করব, পেশেন্টকে কিছু করতে দিব, অথবা সে যে জিনিস ভয় পায় ওইটার প্রতি তারে বারবার গ্রেডেড এক্সপোজার করব। যেমন বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের যখন ঝগড়া হইতেছে, আমার কাছে এসে শেয়ার করতেছে, এটা হচ্ছে জেনারেল সাপোর্টিভ থেরাপি। তাকে আমি বুঝাইলাম কগনিটিভ থেরাপি। বোঝানোর পরে তারা বললাম তোমরা দেখা করো, কথা বলো, জিনিসটাকে সর্ট আউট করো। এরপরে তারা যখন দেখা করলো, একজন আরেকজনের সাথে কথা বললো, এটাই কি বিহেভিয়ার থেরাপি হয়ে গেল। তাহলে আর কি করতে পারি, এটা হচ্ছে গ্রেডেড এক্সপোজার, সমস্যা যেটা সেটার প্রতি তাদের এক্সপোজ করানো। সিমিলারলি কোনো ব্যক্তি যদি তেলাপোকা ভয় পায়, তাকে যদি আমি বারবার বুঝাই যে তেলাপোকা দেখে ভয় পাওয়ার কিচ্ছু নাই, তেলাপোকা কামড় দেয় না, তুমি এটাকে ধরো, এবং তাকে দিয়ে আমি ধরাইতেছি, এটা হচ্ছে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। তাহলে এইখানে হচ্ছে আমার কি, পেশেন্টকে আমি কগনিটিভ থেরাপি দিচ্ছি প্লাস বিহেভিয়ার থেরাপি দিচ্ছি, মানে তাকে বোঝাচ্ছি, গ্রেডেড এক্সপোজার করতেছি, এবং পেশেন্ট তারা তেলাপোকাকে ধরাইতেছি, এইগুলা। এরপর হচ্ছে প্রবলেম সলভিং থেরাপি। আমি একটা প্রবলেমে পড়ছি, এই প্রবলেমটাকে আমি কিভাবে সলভ করতে পারি, এর জন্য যেই থেরাপিটা দিই সেটা হচ্ছে প্রবলেম সলভিং থেরাপি। তাহলে ইনিশিয়াল স্টেজে আমরা পেশেন্টকে কী বলবো, এই বক্সে সুন্দর করে লিখছে, শুধু পেশেন্ট না, আমাদের লাইফের ক্ষেত্রেও যখন আমরা একটা প্রবলেম ফেস করব, তখন আমরা আইডেন্টিফাই করব যে প্রবলেমটা কী। তারপরে দেখব এই প্রবলেমটা কী, তারপরে দেখবো এই প্রবলেমের প্রতি আমার কী কী সলিউশন আছে। ঠিক আছে, যদি অনেকগুলো প্রবলেম থাকে তাহলে সেগুলোর আমি লিস্ট করব, লিস্ট করে যে কোনো একটা প্রবলেম আমি সর্ট আউট করব। তো এই একটা প্রবলেমের কী কী সলিউশন আছে সেগুলো আমি লিখলাম। এই অনেকগুলো সলিউশনের একটা সলিউশন আমি যেটা বেস্ট মনে হয় সেটা চুজ করব। এরপরে এই বেস্ট সলিউশনটাকে আমি ট্রাই করব। ট্রাই করার পরে দেখব আমার রেজাল্ট কী আসতেছে। মানে রেজাল্ট যদি দেখি ভালো হয় তাহলে এটা আমি কন্টিনিউ করব, আর রেজাল্ট যদি ভালো না হয় তাহলে এটা বাদ দিয়ে আমি অন্য সলিউশন ট্রাই করব। তাহলে একটা সলিউশন সিলেক্ট করলাম অনেকগুলো থেকে, এই সলিউশনের কী কী একটা প্রবলেম সিলেক্ট করলাম, সরি, তো এই প্রবলেমের কী কী সলিউশন আছে সেইগুলো আমি লিখলাম। অনেকগুলো সলিউশন থেকে একটা সলিউশন আমি চুজ করলাম যেটা আমার কাছে মনে হইতেছে বেস্ট। তারপরে এটা ট্রাই করার পরে রেজাল্টটা দেখতেছি, রেজাল্টটা যদি ভালো হয় তাহলে এটা কন্টিনিউ করতেছি, যদি ভালো না হয় তাহলে আমি অন্য যে সলিউশনগুলো ছিল সেইখান থেকে আরেকটা সলিউশন ট্রাই করব। ওকে, এটা হচ্ছে প্রবলেম সলভিং থেরাপি। এরপরে আমরা কি করতে পারি, এরপর আলোচনা করব আমরা কিছু নেগেটিভ কগনিটিভ ট্রায়াড অ্যাসোসিয়েটেড উইথ ডিপ্রেশন। নেগেটিভ কগনিটিভ ট্রায়াড অ্যাসোসিয়েটেড উইথ ডিপ্রেশনের মধ্যে প্রথমে হচ্ছে কগনিটিভ ইরোর, যেমন নেগেটিভ ভিউ অফ সেলফ, পেশেন্টের নিজের প্রতি নেগেটিভ চিন্তাভাবনা, যেমন সে মনে করে আই অ্যাম নো গুড, আমার দ্বারা কোনো কিছু ভালো হবে না। 2 নম্বর চিন্তা করতে পারে কি, নেগেটিভ ভিউ অফ কারেন্ট লাইফ এক্সপেরিয়েন্সেস, তার বর্তমান অবস্থা খুবই খারাপ, মানে তার সাথে শুধু খারাপ কিছুই হচ্ছে, এই জন্য সে মনে করে যে পৃথিবীটা খুবই খারাপ জায়গা, দ্য ওয়ার্ল্ড ইজ এ ব্রুটাল প্লেস। ঠিক আছে, লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। এরপরে কী করতেছে, নেগেটিভ ভিউ অফ ফিউচার, সে ভবিষ্যৎ সম্পর্কে সন্দিহান, তার ভবিষ্যৎ সে মনে করে যে খারাপই হবে, যেহেতু তার সাথে খারাপ হচ্ছে বর্তমানে ভবিষ্যৎও খারাপ হবে, এই জন্য সে হোপলেস ফিল করে। তো এই সকল পেশেন্টকে আমরা বোঝাবো, মোটিভেট করব। এখান থেকে মাস্ট টু নো হচ্ছে প্রবলেম সলভিং থেরাপি হচ্ছে নাইস টু নো, দেন নেগেটিভ কগনিটিভ টায়ার্ড অ্যাসোসিয়েটেড উইথ ডিপ্রেশন মাস্ট টু নো,
এইগুলো আমরা রিডিং দিব থেরাপি কী কী আছে, দেন কগনিটিভ থেরাপি কাদেরকে দেই এটা হচ্ছে মাস্ট টু নো। ইলেকট্রোকনভালসিভ থেরাপির সাইড ইফেক্ট মাস্ট টু নো। ওকে, তো সাইকিয়াট্রিক ডিসঅর্ডার নিয়ে আলোচনা করবো এখন। প্রথমে হচ্ছে ডিমেনশিয়া। ডিমেনশিয়া কি? ডিমেনশিয়া হচ্ছে লস অফ প্রিভিয়াসলি অ্যাকোয়ার্ড intellectual function when the person is in complete arousal অথবা there is absence of impaired arousal। তাহলে একটা ব্যক্তি প্রিভিয়াসলি যে ইন্টেলেকচুয়াল ফাংশনগুলো অ্যাচিভ করছিল সেগুলো এখন লস হচ্ছে। এই ইন্টেলেকচুয়াল ফাংশনগুলো কি? কগনিটিভ ফাংশনগুলো, যেমন আমরা পড়ছিলাম ক্যালকুলেশন, দেন স্পিচ। কগনিটিভ ফাংশন ছিল না ওইগুলা, ক্যালকুলেশন, স্পিচ, মেমোরি। তো এই ফাংশনগুলা পেশেন্টের লস হয়ে যাচ্ছে, বাট পেশেন্ট জাগ্রত, অ্যাওয়েক। অ্যারাউজাল মানে আমরা বুঝতেছি না, অ্যাওয়েক অ্যান্ড অ্যালার্ট আছে পেশেন্ট, কনসিয়াস লেভেল ঠিক আছে, বাট তার কগনিটিভ ফাংশন ঠিক নাই। কেন? কারণ দেয়ার ইজ গ্লোবাল ইম্পেয়ারমেন্ট অফ কগনিটিভ ফাংশন। এটা সাধারণত প্রগ্রেসিভ, মানে ধীরে ধীরে আরও বেশি খারাপের দিকে যায়। এটার মোস্ট কমন কজ যদি বলি, মোস্ট কমন কজ হচ্ছে অ্যালজাইমার ডিজিজ। তাহলে এটা হচ্ছে মোস্ট কমন কজ, মাস্ট টু নো লাইন। সেকেন্ড মোস্ট কমন হচ্ছে ভাস্কুলার ডিমেনশিয়া, মাস্ট টু নো। এই ডিমেনশিয়াটা দুই ধরনের ভাগে ভাগ করতে পারি আমরা। একটা হচ্ছে কর্টিক্যাল ডিমেনশিয়া হইতে পারে, সাব কর্টিক্যাল ডিমেনশিয়া। আমরা জানি ব্রেনকে যদি ভাগ করি, ব্রেইনের একদম উপরের যে গ্রে ম্যাটারগুলা, এগুলাকে আমরা বলতেছি কর্টেক্স। এই কর্টেক্সের ফাংশন যদি লস হয় তাহলে বলতেছি কর্টিক্যাল ডিমেনশিয়া। আর এর ভিতরে কর্টেক্সের নিচে যে অংশগুলো থাকে কিছু, সেগুলোকে বলতেছি সাব কর্টেক্স। এগুলার মধ্যে আছে থ্যালামাস, ঠিক আছে, দেন ম্যামিলারি বডি, আরও কিছু সাবস্টেন্স আছে। তো এদের ফাংশন যখন, যেমন বেজাল গ্যাংলিয়া যদি বলি, এগুলো আমরা সিএনএসে করব। এই সকল জিনিসের ফাংশন লস হবে ইন কেস অফ সাবকর্টিক্যাল টাইপ অফ ডিমেনশিয়া। ক্লিনিক্যাল ফিচার কী নিয়ে আসবে পেশেন্টের? আমরা এখানে বলতেছি পেশেন্টের কগনিশনটা, কগনিটিভ ইম্পেয়ারমেন্ট হচ্ছে, ঠিক আছে। আমরা জানি কগনিটিভ ফাংশন দেখার জন্য আমরা 3টা টেস্ট করতে পারি। এর মধ্যে 2টা টেস্ট মনে রাখতেই হবে, একটা হচ্ছে মকা আর একটা হচ্ছে মিনি মেন্টাল স্টেট এক্সামিনেশন। একটা টেস্ট হচ্ছে মকা, মাস্ট টু নো, আর একটা হচ্ছে মিনি মেন্টাল স্টেট এক্সামিনেশন। এখানে আমরা পেশেন্টকে কিছু কোশ্চেন করি, কিছু জিনিস আঁকাইতে দেই। তো এই সকল টেস্টের মাধ্যমে আমরা ডিটেক্ট করতে পারি পেশেন্টের কগনিশন বা চিন্তা শক্তি ঠিক আছে নাকি ঠিক নাই। এছাড়াও আমার কী করতে হবে, পেশেন্টের কোনো ফোকাল কোনো ব্রেন লেশন আছে কিনা সেটা এক্সক্লুড করতে হবে। যেমন টিউমার আছে কিনা ব্রেনে, তারপরে কোনো অ্যাবসেস আছে কিনা, ইনফেকশন বা ইনফ্লামেটরি কোনো ফোকাই। তো এগুলো থাকলে আমার এক্সক্লুড করতে হবে। কীভাবে এক্সক্লুড করব? সিটি অথবা এমআরআই করার মাধ্যমে। আরেকটা ডিজিজের নাম বলছে এখানে, এটা হচ্ছে ক্রুয়েটসফেল্ড জ্যাকব ডিজিজ, সিজেডি।
ক্রুয়েটসফেল জ্যাকব ডিজিজ আমরা জানি একটা প্রায়ন বর্ন ডিজিজ, PRION। হোয়াট ইজ প্রায়ন? এটা ভাইরাসও না, ব্যাকটেরিয়াও না, কিন্তু সে কী করতে পারে? ডিজিজ প্রোডাকশন করতে পারে। এই প্রায়ন বর্ন ডিজিজের মধ্যে আমরা মাইক্রোবায়োলজিতে পড়ছি 4th ইয়ারে, এটা হচ্ছে ক্রুয়েটসফেল জ্যাকব ডিজিজ, আর একটা হচ্ছে কুরু। আরও কিছু পড়ছিলাম, তবে এই দুইটাই হচ্ছে বেশি মনে রাখতে হয়। এই ক্রুয়েটসফেল জ্যাকব ডিজিজ এটা আগেও পরীক্ষায় আসছে MCBS-এ। এটা কি হয়? কুইকলি প্রগ্রেসিভ ওভার মান্থ, এবং তাদের মায়োক্লোনাস থাকে। তাহলে একটা পেশেন্ট আসছে, কোশ্চেন এরকম হিস্ট্রি থাকে বিশেষ করে MRCB-তে, যে একটা পেশেন্ট আসছে হঠাৎ করে 3 মাস ধরে তার কগনিটিভ ফাংশনগুলো লস হয়ে গেছে, সাথে মায়োক্লোনাস আছে। মায়োক্লোনাস বলতে মাসল কাঁপাকাঁপি, মাসল যে কাঁপতেছে এটাকে আমরা বলি মায়োক্লোনাস। তো তখন ডায়াগনোসিস কী হবে? ক্রুয়েটসফেল জ্যাকব ডিজিজ। সো ক্রুয়েটসফেল জ্যাকব ডিজিজে কী হয়? অনেক র্যাপিডলি কগনিটিভ ইম্পেয়ারমেন্ট হয়। এটা মনে রাখতে হবে, মাস্ট টু নো লাইন। এটাও মাস্ট টু নো, বেড সাইড টেস্ট যেটা মকা। ওকে, এরপরে ডিমেনশিয়ার আর কি কজ আছে? আরেকটা সাবটাইপ হচ্ছে ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া। ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়াটা কি? এটা নাম থেকেই বুঝতেছি, ফ্রন্টাল লুব, এটা আলাদা একটু পরে আছে আবার, আর হচ্ছে প্যারাইটাল লুবে সমস্যা। তাহলে ফ্রন্টাল লুবের কাজ কি? আমরা CNS-এ পড়ব। সে বিহেভিয়র, পার্সোনালিটি, একটা মানুষের পার্সোনালিটি কেমন হবে, সে কীভাবে বিহেভ করবে, এইগুলা ডিটেক্ট করে ফ্রন্টাল লুব। আর প্যারাইটাল লুব কি করে? প্যারাইটাল লুব হচ্ছে আরেকজন যে কথা বলতেছে সেই কথাটা রিসিভ করতেছে, কারণ প্যারাইটাল লুবে অডিটরি কর্টেক্স আছে। সে কথা রিসিভ করতেছে, এই কথাটা বুঝতেছে। তাহলে আরেকজন কি বলতেছে সেটা বুঝতেছি আমরা প্যারাইটাল লুবের মাধ্যমে। তাহলে ফ্রন্টাল লুব এবং টেম্পোরাল লুবে যদি সমস্যা হয় সেটাকে আমরা বলতেছি ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া। আরেকটা হচ্ছে লেওই বডি ডিমেনশিয়া। লেওই বডি ডিমেনশিয়াতে আমরা কী ধরনের হ্যালোসিনেশন পাবো? আগেও বলা হয়েছে, ভিজুয়াল হ্যালোসিনেশন। সো ভিজুয়াল হ্যালোসিনেশন মেনলি পাই ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়াতে। অডিটরি হ্যালোসিনেশন কোথায় পাই? সিজোফ্রেনিয়াতে। এগুলো মাস্ট টু নো লাইন। তাহলে এই দুইটা লাইনই মাস্ট টু নো। এটা একটা মাস্ট টু নো লাইন যে আলঝেইমার ডিজিজের পেশেন্টের কোন মানে কী ধরনের ডিমেনশিয়া হবে? মানে গ্র্যাজুয়ালি ওর্সেনিং হবে। ডিমেনশিয়াটা এখানে গ্র্যাজুয়ালি ওর্সেনিং হবে। আর র্যাপিডলি ওর্সেনিং হবে কোথায়? এগুলো মাস্ট টু নো। র্যাপিডলি ওর্সেনিং হইতেছিল ক্রুয়েটসফেল জ্যাকব ডিজিজে। এখন হচ্ছে ইনভেস্টিগেশন। আমরা কী কী ইনভেস্টিগেশন করব? একটা পেশেন্ট যখন ডিমেনশিয়া আমার কাছে নিয়ে আসবে, প্রথমেই আমি তাকে কোনো ব্রেন কজ আছে কি না সেটা এক্সক্লুড করবো। স্ট্রাকচারাল ব্রেন লেশন, যেমন টিউমার, হাইড্রোক্যাফালাস, সাবডুরাল হেমাটোমা, এগুলো এক্সক্লুড করবো। তাহলে প্রথম কাজ হচ্ছে নাইস টু নো, আমরা কোনো স্ট্রাকচারাল কজ আছে কিনা সেটা এক্সক্লুড করলাম। 2 নম্বরে আমরা কি দেখতে পারি? এই স্ট্রাকচারাল কজ এক্সক্লুড করার জন্য যে সিটি বা MRI করছি সেটার মধ্যে দেখতে পারি যে পেশেন্টের ব্রেইনটা ছোটো হয়ে গেছে কিনা, অ্যাট্রোপি। কারণ আমরা জানি আলঝেইমার ডিজিজে ব্রেইন ছোটো হয়ে যায়। এরপরে কি করতে পারি? ইলেকট্রোএনকেফালোগ্রাম বা EEG। ইলেকট্রোএনকেফালোগ্রাম করে ক্রুয়েটসফেল জ্যাকব ডিজিজের একটা মানে স্পেশাল ক্রাইটেরিয়া পাইতে পারি, সেটা হচ্ছে এখানে শার্প ওয়েভ প্যাটার্ন থাকে। ঠিক আছে? EEG তো হচ্ছে ব্রেইনের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি দেখি, তো ওইখানে কিছু ওয়েভ তৈরি হয়, আলফা, ডেল্টা, হ্যাঁ, থিটা। তো এইরকম আমি সময়বেলা দেখাবো না পিকচার পরে, এরকম কিছু ওয়েভ তৈরি হয়। এই যে ওয়েভটা তৈরি হচ্ছে ক্রুয়েটসফেল জ্যাকব ডিজিজে, এটা থাকে শার্প, এরকম শার্প ওয়েভ। ঠিক আছে, শার্প ওয়েভ থাকে। এরপরেও যদি দেখি টেস্ট নেগেটিভ, বাট আমি শিওর যে পেশেন্টের ডিমেনশিয়াই হচ্ছে, তখন লাম্বার পাংচার করতে পারি, ব্রেন বায়োপসি করতে পারি, রিডিং দিব, এগুলো
ট্রিটমেন্ট কী দিব? যদি আমি চিন্তা করি যে এই পেশেন্টের ডিমেনশিয়াটা হচ্ছে ভাস্কুলার কজের জন্য, তখন তাকে ট্রিটমেন্ট দেবো অ্যান্টি হাইপারটেনসিভ। আর যদি চিন্তা করি না এটা টক্সিক অথবা নিউট্রিশনাল কজের জন্য ডিমেনশিয়া হচ্ছে, এগুলো আমরা দেখবো একটা শকে একটু পরেই, তখন দিব ভিটামিন সাপ্লিমেন্টেশন, অথবা যেই টক্সিসিটির জন্য বা টক্সিক সাবস্টেন্সের জন্য এটা হচ্ছিল ওই টক্সিক সাবস্টেন্সটা রিমুভ করব। আলঝেইমার টাইপ অফ ডিমেনশিয়া, এটাতে কী হয় সেটা আমরা একটু পরে পড়তেছি, বাট এখানে আমরা ট্রিটমেন্ট হিসেবে কী দিই? কোলিনেস্টেরেজ ইনহিবিটর এবং মেমান্টামাইন। এগুলা কি করে? ডিজিজ প্রগ্রেশন স্লো করে দেয়। মানে যেই রুগীটা 3 দিন পরে খারাপ হয়ে যেত, সেই রুগীটা এখন 10 দিন পরে খারাপ হবে। মানে লেনদেনিং করে দিছে, পুর প্রগ্রেশনটারে স্লো করে দিছে। তো এটা হচ্ছে একটা মাস্ট টু নো লাইন। আর এখানে ডিমেনশিয়ার কিছু কজ বলছে বা সাবটাইপ। 1 নম্বর কজ আমরা বলছিলাম কি? মোস্ট কমন কজ অফ ডিমেনশিয়া হচ্ছে আলঝেইমার ডিজিজ, মাস্ট টু নো। এছাড়াও কি কি আছে? ফ্রন্টো টেম্পোরাল ডিমেনশিয়া। ফ্রন্টো টেম্পোরাল ডিমেনশিয়াতে কী হইতেছে? ফ্রন্টাল লুব এবং টেম্পোরাল লুব ডিসফাংশন। এরপরে হান্টিংটন ডিজিজ, উইলসন ডিজিজ। উইলসন ডিজিজ কাদের হয়? ইয়াং পেশেন্ট। একটা ইয়াং পেশেন্ট আসছে, সাথে সাইকিয়াট্রিক ফিচার, এগুলো হচ্ছে এসবিএ ক্লু। সাইকিয়াট্রিক ফিচার, অথবা তার চোখে কি আছে? কেএফ রিং আছে। মানে ওইরকমভাবে তো কেএফ রিং বলে দিবে না, বলবে ব্রাউন সার্কেল, ঠিক আছে? ব্রাউন না তো গ্রিনিশ, গ্রিন সার্কেল আর কি। সো ইয়াং পেশেন্ট আসছে সাইকিয়াট্রিক ফিচার নিয়ে, কেএফ রিং, ডায়াগনোসিস কি? উইলসন ডিজিজ। এগুলো আমরা সিএনএসে পড়বো সব। এরপরে লেওবেরি ডিমেনশিয়া। লেওবেরি ডিমেনশিয়াতে কী থাকে? ভিজুয়াল হ্যালুসিনেশন। এগুলো কিন্তু মাস্ট টু নো। এই নিয়ে মনে হয় 5-7 বার রিভাইজ করে ফেললাম এগুলা। হান্টিংটন ডিজিজ কি? একটা অটোসোমাল ডোমিনেন্ট ডিজিজ, যেখানে ক্রোমোজোম নাম্বার 4 এফেক্টেড হয় বা মিউটেটেড হয়। এটা কি হয়? ট্রিপলেট রিপিট মিউটেশন ডিজিজ, ক্যাক জিন মিউটেশন, সিএজি, এবং এটা অটোসোমাল ডোমিনেন্ট প্যাটার্ন। এখানে কি থাকে? জেনেটিক অ্যান্টিসিপেশন, মানে দাদার থেকে বাবার অবস্থা খারাপ হয়, বাবার থেকে সন্তানের অবস্থা খারাপ হয়। এগুলো মাস্ট টু নো লাইন। এরপর হচ্ছে ফ্রন্টো টেম্পোরাল ডিমেনশিয়া, তো বললাম ফ্রন্টাল এবং টেম্পোরাল লোবের সমস্যা। এটার মোস্ট কমন কজ হচ্ছে পিক্স ডিজিজ, একটু পরে আসে এগুলা, পিক্স ডিজিজ। ওকে, এরপর একটা হচ্ছে প্রোগ্রেসিভ সুপ্রানিউক্লিয়ার পলসি। তাহলে কজেস অফ ডিমেনশিয়া আমরা মনে রাখবো ভিটামিন পিএইচ দিয়ে। ভিটামিন পিএইচের প্রথমে হচ্ছে বি, পরে হচ্ছে আই। এই আইটা আমরা আলোচনা করলাম এতক্ষণ। এটা হচ্ছে ইনহেরিটেড আই হচ্ছে আলঝেইমার ডিজিজ। এটা হচ্ছে মোস্ট কমন ফর্ম অফ ডিমেনশিয়া। আর এছাড়াও এইগুলা, মানে এই সকল কন্ডিশনেও ডিমেনশিয়া হতে পারে যারা ইনহেরিটেড গ্রুপের অন্তর্ভুক্ত। 2 নম্বর হচ্ছে বিতে হচ্ছে ভাস্কুলার, সেকেন্ড মোস্ট কমন কজ অফ ডিমেনশিয়া। কেন হয়? ডিফিউজ স্মল ভেসেল ডিজিজের জন্য, যেমন অ্যামাইলয়েড এনজিওপ্যাথি, মাল্টিপল মাইলোমা। এরপরে হচ্ছে টিতে হচ্ছে ট্রমাটিক, টিতে হচ্ছে টক্সিক। ট্রমাটিকের মধ্যে কি আছে? পোস্ট হেড ইনজুরি অথবা সাবডুরাল হেমাটোমা। আর টক্সিক অথবা নিউট্রিশনালের মধ্যে হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহল দিয়ে কী হয়? থায়ামিন ডেফিসিয়েন্সি, ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি। তারপরে হচ্ছে এ, ভিটামিন, তারপরে এ না, ওকে। তাহলে ছিল আমাদের এ, বিটা। এতে হচ্ছে কিছু নাই। এম এ কি? এম এ হচ্ছে ম্যালিগনেন্সি বা নিওপ্লাস্টিক।
যেটাই বলি না কেন, কারণ অন্য কোথাও থেকে ক্যান্সার এসে ব্রেইনে যখন জমা হচ্ছে, সেকেন্ডারি ডিপোজিট। আয়ে কি আছে, ইনফেক্টিভ বা ইনফ্লামেটরি। ইনফেক্টিভ দেন ইনফ্লামেটরি। ইনফ্লামেটরি কন্ডিশন কি, মাল্টিপল স্ক্লেরোসিস, এছাড়াও আছে সার্কাইডোসিস। ইনফেক্টিভের মধ্যে হচ্ছে সিফিলিস। তারপরে পিতে হচ্ছে প্রায়ন বর্ন ডিজিজ, যেটা আমরা বলছি ক্রোয়েটসফেল্ড জ্যাকব ডিজিজ। এটা হচ্ছে র্যাপিড প্রোগ্রেসিভ ডিমেনশিয়া, র্যাপিডলি প্রোগ্রেশন হচ্ছে। এইসে হচ্ছে হাইড্রোক্যাফালাস, যেমন নর্মাল প্রেশার হাইড্রোক্যাফালাস। এটা এবার এফজিপিএস আসছিল, নর্মাল প্রেশার হাইড্রোক্যাফালাসের ক্রাইটেরিয়া কী কী। ওকে, তাহলে কজেস অ্যান্ড সাব টাইপ অফ ডিমেনশিয়ার মধ্যে আমরা মনে রাখবো কী কী। মাস্ট টু নো লাইন হচ্ছে আলজাইমার ডিজিজ, এছাড়াও বাকিগুলা নাইস টু নো। এটা হচ্ছে মোস্ট কমন কজ, এটাও হচ্ছে মাস্ট টু নো। সেকেন্ড মোস্ট হচ্ছে ভাস্কুলার, মাস্ট টু নো। দেন র্যাপিডলি প্রোগ্রেশন হয় ক্রোয়েটসফেল্ড জ্যাকব ডিজিজে, মাস্ট টু নো। টক্সিক এবং ইনফেক্টিভের মধ্যে টক্সিকটা মনে রাখবো বেশি, মাস্ট টু নো। ভিটামিন B12 এবং থায়ামিন ডেফিসিয়েন্সি, সাথে অ্যালকোহল ডেফিসিয়েন্সি, এগুলো হচ্ছে মাস্ট টু নো লাইন। এখন দুইটা সাব টাইপ নিয়ে আলোচনা করব, যেগুলো বেশি ইম্পর্টেন্ট। প্রথমে হচ্ছে ডিমেনশিয়ার মধ্যে সর্বপ্রথম কজ ছিল অ্যালজাইমার ডিজিজ। অ্যালজাইমার ডিজিজ সাধারণত কাদের হয়, যাদের বয়স 45-এর বেশি। সো 45-এর কম বয়স্ক রোগী আসলে অ্যালজাইমার ডিজিজ আমি চিন্তা করব না। এরকম 45 যেহেতু আসছে, 45 বছরের পরে আরেকটা ডিজিজ হয়, যেটা আমরা রিমাটোলজিতে পড়বো, সেটা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস। 45 বছরের আগে সাধারণত অস্টিও আর্থ্রাইটিস হয় না, যেহেতু 45 আসছে একবারে বলে দিলাম। সো আলজাইমার ডিজিজ হচ্ছে মোস্ট কমন ফর্ম অফ ডিমেনশিয়া, মাস্ট টু নো লাইন। আলজাইমার ডিজিজের দুইটা মেইন সাবটাইপ আছে, একটা হচ্ছে আর্লি অনসেট আলজাইমার ডিজিজ, আর একটা হচ্ছে লেট অনসেট আলজাইমার ডিজিজ। আর্লি অনসেট যেটা, সেটা আবার অটোসোমাল ডোমিনেন্ট ডিজিজ। লেট অনসেট যেটা, সেটা অটোসোমাল রিসেসিভ ডিজিজ। এগুলো আমরা রিডিং দিব। আলজাইমার ডিজিজের সমস্যা কি হয়, এপোলাইপোপ্রোটিন এপসিলন প্রডিউসিং যেই জিনটা থাকে, ওই জিনে মিউটেশন হয়। ওই জিনে যখন মিউটেশন হয়, তখন আলজাইমার ডিজিজ হওয়ার চান্সটা বেড়ে যায়। তাহলে এটা আমরা মনে রাখবো, এপোলাইপোপ্রোটিন এপসিলন 4। আচ্ছা, মাস্ট টু নো। এইখানে সমস্যা হচ্ছে আলজাইমার ডিজিজের পেশেন্টের সিটি বা এমআরআই করলে আমরা কী পাবো, ব্রেন সাইজ ছোটো পাবো। এটা আমরা আগেও পড়ছি। অ্যাট্রোপিক পাবো, বিশেষ করে ব্রেইনের কোন কোন জায়গা, সেরেব্রাল কর্টেক্স, হিপ্পোক্যাম্পাস, জাইরাস। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মাস্ট টু নো লাইন। হিপ্পোক্যাম্পাল জাইরাস, প্যারা হিপ্পোক্যাম্পাল জাইরাস, এগুলো তো ফার্স্ট ইয়ারে পড়ছিলাম আমরা। আর হিস্টোলজিক্যাল এক্সামিনেশন যদি করি, পেশেন্টের কী পাবো, স্যানাইল প্লাক পাবো কিছু, এবং নিউরোফিব্রিলেটরি ট্যাঙ্গেল পাবো। স্যানাইল প্লাক অথবা নিউরোফিব্রিলেটরি ট্যাঙ্গেল, মাস্ট টু নো লাইন। কোথায় পাবো, সেরেব্রাল কর্টেক্সে। এই যে স্যানাইল প্লাকটা পাচ্ছিলাম, এই স্যানাইল প্লাক কী নিয়ে গঠিত হবে, সিগনিফিকেন্ট অ্যামাইলয়েড প্রোটিন। অ্যামাইলয়েড প্রোটিন আমরা কি বলছি, অ্যামাইলয়েড বলছিলাম বিটা প্লেটেড প্রোটিন। বিটা প্লেটেড প্রোটিন। আমাদের শরীরের নর্মাল যেই প্রোটিনগুলা, সেগুলা কি আলফা প্লেটেড। তো এই আলফা প্লেটেড প্রোটিনগুলাকে আমাদের শরীরের যেই প্রোটিএজেস এনজাইমগুলো আছে, তারা ভাঙতে পারবে, কিন্তু বিটা প্লেটেড যেগুলা, সেইগুলাকে ভাঙতে পারবে না। বিটা প্লেটেড প্রোটিন নর্মালি আমাদের শরীরে থাকে না, কিন্তু যখন একটা শরীরের প্রোটিন অনেকক্ষণ ধরে অ্যাবনর্মালিটি গেইন করে, অথবা কোনো কারণে অ্যাবনর্মাল হয়ে গেছে, তখন ওইটা বিটা প্রোটিনে, মানে বিটা প্লেটেড প্রোটিনে কনভার্ট হয়ে যায়। অ্যান্ড দেন আমার শরীরের প্রোটিএজেস এটাকে ভাঙতে পারে না, অনেকক্ষণ ধরে এই বিটা প্লেটেড প্রোটিন ডিপোজিশনের ফলে ওই জায়গায় হ্যাম্পার করে, অ্যান্ড দেন পরে সিস্টেমে ছড়াই ফেলে। এরকম একটা প্রোটিন হচ্ছে অ্যামাইলয়েড প্রোটিন। এই অ্যামাইলয়েড প্রোটিন যখন
ব্রেইনে ডিপোজিশন হচ্ছে এবং সেনাইল প্লাক গঠিত করতেছে, তখন পেশেন্টের কী হয়? আলজিমার ডিজিজ হচ্ছে। এবং এদেরকে যদি আমি স্টেন করে ইউবিকুইটিনের জন্য পজিটিভ পাবো। এইখানে যদি দেখি এটা হচ্ছে একটা সেনাইল প্লাক, হ্যাঁ, আর এর ভিতরে হচ্ছে অ্যামাইলয়েড প্রোটিন। এটা হচ্ছে সেনাইল প্লাক, এটার ভিতরে অ্যামাইলয়েড প্রোটিন আছে। এখানে মেন সমস্যা কি? এখানে মেন সমস্যা হচ্ছে আমরা কি জানি? আমরা জানি যে কোলেনার্জিক ফাইবারগুলা, এটা যদি একটা নার্ভ হয়, হ্যাঁ, এটা হচ্ছে তার নার্ভ এন্ডিং। এই নার্ভ এন্ডিং হয় আরেকটা নার্ভের যে হেড তার সাথে, অথবা শরীরের কোনো একটা সেলের উপর গিয়ে কাজ করতেছে। তাহলে এটা ছিল ফার্স্ট নার্ভ। সে সেকেন্ড নার্ভের হেডের সাথে, অথবা হেড বলতে আর কি ডেনড্রাইট, যাই হোক হেডই মনে রাখি বোঝার খাতিরে, আর অথবা অন্য একটা সেলের উপরে কাজ করবে। কিভাবে কাজ করবে? এই নার্ভ থেকে রিলিজ হবে এসিটাইলকোলিন। এই এসিটাইলকোলিন রিসেপ্টরের মাধ্যমে এই সেল অথবা নার্ভের উপরে কাজ করবে, ঠিক আছে? এবং কিছুক্ষণ পরে এখানে কি আসবে? এসিটাইলকোলিন আসবে বলতে এখানে থাকেই এসিটাইলকোলিন এস্টেরেস, সে এটাকে ভেঙে দিবে, যেটা আমরা ওপিসি পয়জনিংয়ে পড়ছিলাম, যে এসিটাইলকোলিন এস্টেরেসের উপরে সে কাজ করে এবং তাকে ইনহিবিট করে দেয়। অ্যাজ এ রেজাল্ট এসিটাইলকোলিন বেশি সময় ধরে কাজ করে। এটা আমরা পড়ছিলাম ওপিসি পয়জনিংয়ে। বাট এইখানে কি হচ্ছে? এইখানে এই এসিটাইলকোলিনটা এই নার্ভ থেকে রিলিজ হয়ে যে আরেকটা নার্ভের উপরে কাজ করতেছিল অথবা সেলের উপরে, এটা করতে পারতেছে না। কেন করতে পারতেছে না? কারণ এই এসিটাইলকোলিন ট্রান্সমিশন হচ্ছে না, মানে এই নার্ভ থেকে ট্রান্সমিশন হচ্ছে না। তখন আমার ট্রিটমেন্ট কী হতে পারে, আর সমস্যা কী হতে পারে? যখন এসিটাইলকোলিন ট্রান্সমিশন হচ্ছে না, এসিটাইলকোলিন জানি আমরা প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের জন্য দরকার। তো প্যারাসিম্প্যাথেটিক ফাংশনগুলো তখন কম হবে বা হবে না। তো ট্রিটমেন্ট হিসেবে আমি কী দিতে পারি? যেহেতু এসিটাইলকোলিন আমি ট্রান্সমিশন করতে পারতেছি না, মানে এই নার্ভের ভিতরে যেইগুলো ছিল সেগুলোকে আমি বাইরে বের করতে পারতেছি না, যার জন্য ওই এসিটাইলকোলিন এইখানে কম। তখন আমার কি করতে হবে? এইখানে অলরেডি যেই এসিটাইলকোলিন আছে দুই একটা, সেইগুলাকে যাতে এসিটাইলকোলিন এস্টারেস ভাঙতে না পারে, সেই জন্য আমি এসিটাইলকোলিন এস্টারেসকে ইনহিবিট করে দিব। তখন এইখানে যে এসিটাইলকোলিনগুলো ছিল তারা বেশিক্ষণ কাজ করবে। এটা আবার বলি কারণ এটা অনেক ইম্পর্টেন্ট। তাহলে এখানে নার্ভ থেকে নর্মালি এসিটাইলকোলিন রিলিজ হচ্ছিল, সে গিয়ে আরেকটা নার্ভের উপরে অথবা ইফেক্টর অর্গান বা সেলের উপরে কাজ করতেছিল। 2, এটা হচ্ছে 3। আর এই এসিটাইলকোলিনকে একটা সময় পরে এই এসিটাইলকোলিনকে ভেঙে দিচ্ছিল এসিটাইলকোলিন এস্টারেস। এখন ওপিসি পয়জনিংয়ে কি হচ্ছে? ওপিসি পয়জনিংয়ে এসিটাইলকোলিন এস্টারেস যেটা আছে সেটা ইনহিবিটেড হয়ে যাবে। এটা যখন ইনহিবিটেড হয়ে যাবে তখন সে এসিটাইলকোলিনকে ভাঙতে পারবে না, যার ফলে এসিটাইলকোলিন বেশি কাজ করবে এই নার্ভ অথবা সেলের উপরে। হ্যাঁ, কারণ এইখানে 1 নাম্বার নার্ভ থেকে এসিটাইলকোলিন সিক্রেশন হইতে পারতেছিল, তাই এইখানে বেশি এসিটাইলকোলিন এসে বেশি কাজ করতেছে। প্লাস এসিটাইলকোলিন এস্টারেস নর্মালি কিছুক্ষণ সময় পর যে তাকে ভাঙতে
পারতেছিল সেটা এখন পারে না। ইন কেস অফ ওপিসি পয়জনিংয়ে আমাদের ওপিসি পয়জনিং চলে গেল। এখন আমরা বলবো অ্যালজাইমার ডিজিজে কী হচ্ছে। অ্যালজাইমার ডিজিজে এই যে 1 নম্বর নার্ভ, এই নার্ভ থেকে এসিটাইলকোলিন রিলিজ হইতে পারতেছে না, ট্রান্সমিশন হইতে পারতেছে না। বাট এটা কিন্তু ওপিসি পয়জনিংয়ে কোনো সমস্যা ছিল না, কিন্তু আলজাইমার ডিজিজে এইখান থেকে ট্রান্সমিশন হইতে পারতেছে না। যখন ট্রান্সমিশন হইতে পারবে না তখন এইখানে এসিটাইলকোলিনের সংখ্যা কমে যাবে। যখন সংখ্যা কমলো তখন সে 2 নাম্বার এবং 3 নাম্বার অর্গানগুলোর উপরে কাজ কম করবে, কম এসিটাইলকোলিন, সো আমি কম ইফেক্ট পাবো। আবার কিছুক্ষণ পরে নর্মাল ফিজিওলজিক্যাল মেকানিজম হিসেবে এই এসিটাইলকোলিন এস্টারেজ এই যে কয়েকটা যে এসিটাইলকোলিন ছিল সেটাকেও ধ্বংস করে দিচ্ছিল। তো এই জন্য এসিটাইলকোলিন লেভেলটা আরও কমে যাচ্ছিল এবং এসিটাইলকোলিন মেডিয়েটেড ফাংশনগুলো আমরা পাচ্ছিলাম না। এসিটাইলকোলিন মেডিয়েটেড ফাংশন কি? প্যারাসিম্প্যাথেটিক ফাংশন, এগুলা একদমই লস হয়ে যাচ্ছিল ইন কেস অফ আলজাইমার ডিজিজে। এটা হচ্ছে প্যাথোফিজিওলজি। আর ট্রিটমেন্ট তাহলে কী দিব? ট্রিটমেন্ট কী হইতে পারে এখানে? হয় আমি এই নার্ভের মাধ্যমে এসিটাইলকোলিন রিলিজটা বাড়াই দিব, এই একটা ট্রিটমেন্ট হইতে পারে। না হলে কী হইতে পারে, যতটুকু এসিটাইলকোলিন এইখানে ছিল ওইটাকে বেশি সময় কাজ করাবো, মানে ধ্বংস করবো না, এসিটাইলকোলিন এস্টারেজ ইনহিবিট করার মাধ্যমে। তাহলে এটা ট্রিটমেন্ট, একটা ট্রিটমেন্ট হচ্ছে এসিটাইলকোলিন এস্টারেজ ইনহিবিটর। আর একটু সুন্দর করে বললে আমরা বলতে পারি অ্যান্টিকোলিন এস্টারেজেস, যেমন ডোনেপিজল, ডোনেপেজিল অথবা রিভাস্টিকুইন। ওকে, এটা ছিল প্যাথোফিজিওলজি আর ট্রিটমেন্ট। তাহলে আলজাইমার ডিজিজে কী হইতেছে? এখানে ইম্পেয়ারমেন্ট হচ্ছে অফ কোলিনার্জিক ট্রান্সমিশন, আমরা এটা বুঝছি। এছাড়াও কিছু অ্যাবনর্মালিটি থাকতে পারে, নরঅ্যাড্রেনালিন অথবা এপিনেফ্রিন, 5-হাইড্রোক্সিট্রিপটামিন, গ্লুটামেট, সাবস্টেন্স পি। তাহলে এটা হচ্ছে মাস্ট টু নো লাইন। ক্লিনিক্যাল ফিচারের মধ্যে কী পাবো? এটা অনেক ইম্পর্টেন্ট। আলজাইমার ডিজিজের ক্ষেত্রে আমরা অলরেডি পড়ছিলাম এদের কী হবে। আলজাইমার ডিজিজে কী হইতেছিল পেশেন্টের? গ্র্যাজুয়ালি ইম্পেয়ারমেন্ট হচ্ছিল মেমোরি, মানে তার ডিমেনশিয়া হবে। এটাই তো মেমোরি লস না, কিন্তু এটা স্লোলি প্রগ্রেস করবে। র্যাপিডলি প্রগ্রেস করতেছিল কে? ক্রুয়েসফেল্ড জ্যাকব। তাহলে এখানে হচ্ছে স্লোলি প্রগ্রেসিভ ডিমেনশিয়া। আর যেটা এখানে মনে রাখতেই হবে, ডিমেনশিয়া মানে তো মেমোরি লস হচ্ছে। কোন ধরনের মেমোরি লস হবে? আমাদের মেমোরি আছে 2 ধরনের, শর্ট টার্ম মেমোরি আছে, লং টার্ম মেমোরি আছে। আলজাইমার ডিজিজে শর্ট টার্ম মেমোরিটা বেশি লস হয় বা বেশি আগে লস হয়। এটা হচ্ছে মাস্ট টু নো। একটা পেশেন্ট শর্ট টার্ম মেমোরি লস, তারপরে তার গ্র্যাজুয়ালি ইম্পেয়ারমেন্ট হচ্ছে মেমোরি লসটা, এবং সে পরিচিত জায়গায় হারাই যাচ্ছে। হ্যাঁ, পরিচিত জায়গায় বারবার হারাই যাচ্ছে। তার সাবজেক্টিভ মেমোরি লস হচ্ছে, তার অ্যাপ্রাক্সিয়া আছে, ভিজুও স্পাশিয়াল ইম্পেয়ারমেন্ট আছে, অ্যানোসগনোসিয়া আছে। অ্যানোসগনোসিয়া মানে কি? অ্যানোসগনোসিয়া মানে হচ্ছে পেশেন্ট ডেনাই করে যে তার সাথে কোনো কিছু রং হচ্ছে, সে মনে করে সে নর্মাল আছে। ডিপ্রেশনে ভুগে, অ্যাগ্রেসিভনেস কাজ করে। তাহলে এগুলো হচ্ছে তার ক্লিনিক্যাল ফিচার। এইখান থেকে মনে রাখতেই হবে যেটা, সেটা হচ্ছে গ্র্যাজুয়াল ইম্পেয়ারমেন্ট হতেছে মেমোরির। আর কোন ধরনের মেমোরি বেশি ইফেক্টেড? শর্ট টার্ম মেমোরি লস। আর এইগুলো রিডিং দিব। অ্যানোসগনোসিয়া মানে কি জানবো। আর এই লাইনগুলো ইম্পর্টেন্ট, যে সে সাবজেক্টিভ মেমোরি লস হবে, মেমোরি লস, এবং ফ্যামিলিয়ার জায়গায় হারাই যাবে। ইনভেস্টিগেশন কী করব? এটা সাধারণত মৃত্যুর পরে ডায়াগনোসিস করা যায়, মানে কনফার্মেশন হওয়া যায়। হিস্টোলজিক্যাল কনফার্মেশন হবে মৃত্যুর পরে। রিডিং দিব এগুলো। এখন হচ্ছে ট্রিটমেন্ট, মাস্ট টু নো কী কী পয়েন্ট আছে এখানে। আমরা আগে আলোচনা করছি ট্রিটমেন্ট কী দিতে পারি। অ্যান্টিকোলিন এস্টারেজিস দিতে পারি। অ্যান্টিকোলিন এস্টারেজিস কী করবে? এসিটাইলকোলিন
অ্যাস্টেরেসকে ইনহিবিট করবে, যার জন্য এসিটাইলকোলিন অ্যাস্টেরেস এসিটাইলকোলিনকে ভাঙতে পারবে না। সো এসিটাইলকোলিন যে কয়টা আছে ওই কয়টা বেশিক্ষণ কাজ করবে। কী কী আছে? ডোনেপিজিল, রেবাস্টিগমিন, গ্যালান্টামাইন। এছাড়াও তারা কী করে? স্লোয়িং দ্য প্রোগ্রেশন অফ ডিজিজ। আর কি ড্রাগ দিতে পারি? NMDA রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, যেমন মেমান্টামাইন। এরা কী করে? ডিজিজ প্রোগ্রেশন স্লো করে দেয়। এগুলো হচ্ছে মাস্টুনোলাইন। এখন হচ্ছে 2 নাম্বার, ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া। ফ্রন্টাল লুব, টেম্পোরাল লুবের ফাংশন লস। ফ্রন্টাল লুবের ফাংশন কি? আমরা বলছিলাম পার্সোনালিটি এবং বিহেভিয়ার গঠন করে। আর টেম্পোরাল লুবের কথা বলছিলাম যে আরেকজন কি বলে সেটা বুঝে, মানে কি ল্যাঙ্গুয়েজের সাথে সম্পর্কিত, সেখানে ল্যাঙ্গুয়েজ ইম্পেয়ারমেন্ট হবে। এটার 3টা টাইপ আছে। একটা হচ্ছে বিহেভিয়ারাল ভেরিয়েন্ট ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া, প্রোগ্রেসিভ প্রাইমারি প্রোগ্রেসিভ হ্যাপাসিয়া, আর হচ্ছে সেমান্টিক ডিমেনশিয়া। হচ্ছে নাইস টু নো। মোস্ট কমন কজ অফ ডিমেনশিয়া কি? আমরা আগেও বলছি একবার, পিকস ডিজিজ। এটা হচ্ছে মাস্ট টু নো লাইন। ডিমেনশিয়া মানে ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়াতে সমস্যা কি হয়? কিছু জিন আছে, যেমন MAPT জিন, তারপরে BCP জিন, ফাস্ট জিন, এই সকল জিন মিউটেশন হয়, যার জন্য অ্যাবনর্মাল একটা প্রোটিন তৈরি হয়, যাকে বলি আমরা টাউ প্রোটিন। টাউ প্রোটিন, হ্যাঁ, এই টাউ প্রোটিন যখন ব্রেইনে ডিপোজিশন হয় অথবা শরীরের বিভিন্ন অংশে ডিপোজিশন হয়, তখন বিভিন্ন ধরনের সিনড্রোম অথবা ডিজিজ ডেভেলপ করতে পারে। সো ব্রেইনে যখন ডিপোজিশন হতেছে তখন ওই ডিজিজটাকে আমরা ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া বলতে পারি। কারণ এখানে কি হইতেছে? টাউ প্রোটিন অ্যাকুমুলেশন হচ্ছে, যেটাকে আমরা সাইটোপ্লাজমিক ইনক্লুশন বডি হিসেবে দেখতে পারতেছি যদি হিস্টোলজিক্যাল এক্সামিনেশন করি। তাহলে এখানে টাউপ্যাথি হচ্ছে, বা টাউ প্রোটিন জমতেছে, জমে জমে ইনক্লুশন বডি তৈরি করতেছে। এরপরে কি বলছে? আলঝেইমার ডিজিজের ক্ষেত্রে শর্ট টার্ম মেমোরি লস হচ্ছিল। বাট ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়াতে মেমোরিটা সাধারণত প্রিজার্ভ থাকে, মেমোরিটা লস হয় না আর্লি স্টেজে। আর্লি স্টেজে মেমোরিটা ঠিক থাকে। তাহলে এখান থেকে মাস্ট টু নো লাইন হচ্ছে পিক্স ডিজিজের জন্য হয়, এটা মাস্ট টু নো। টাইপগুলো হচ্ছে নাইস টু নো। আর টাউ প্রোটিন, এটা হচ্ছে মাস্ট টু নো। তাহলে ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়াতে কী হয়? টাউ প্রোটিন ডিপোজিশন হয়। মানে একটা ফিগারে দেখাই দিছে, এইগুলা। এটা হচ্ছে একটা ইনক্লুশন বডি, এটা হচ্ছে একটা ইনক্লুশন বডি, আর ভিতরে কি টাউ প্রোটিন ডিপোজিশন হয়েছে, বা পিক বডি ডিপোজিশন হয়েছে আর কি। ওকে, এখন হচ্ছে লেও বডি ডিমেনশিয়া। এটা একটু ইন্টারেস্টিং। একটা পেশেন্ট আমার কাছে আসছে পার্কিনসন ডিজিজের মতন ফিচার নিয়ে। আমরা জানি পার্কিনসন ডিজিজে কী হয়। পার্কিনসন ডিজিজের পেশেন্টের ট্রেমর হয় এসিমেট্রিক্যাল, মানে এক হাত কাঁপতেছে, পেল রোলিং মুভমেন্ট হইতেছে ফিঙ্গারের, ফেসটা থাকতেছে মাস্ক ফেস, আরও কিছু ফিচার থাকে, ব্র্যাডিকাইনেশিয়া, অ্যাকাথেশিয়া। তো এই ফিচারগুলো দিছে যে একটা পেশেন্টের হাত কাঁপতেছে, বয়স্ক রুগী, তার ডিমেনশিয়া আছে, তখন আমি কি চিন্তা করব? তখন চিন্তা করব লেও বডি ডিমেনশিয়া। মাস্ট টু নো লাইন, যে একটা পেশেন্টের ডিমেনশিয়ার সাথে যদি পার্কিনসন ডিজিজের ফিচার থাকে, ওইটাকে আমরা বলি লেও বডি ডিমেনশিয়া। সেইখানে আমি ক্যারেক্টার করবো কীভাবে? ক্যারেক্টারাইজড বাই ডিমেনশিয়া অ্যান্ড সাইন অ্যান্ড সিমটম অফ পার্কিনসন ডিজিজ, মাস্ট টু নো লাইন। এখানে ইনহেরিটেড অ্যান্ড মিউটেশন হয় কোথায়? আলফা সাইনোক্লিন অ্যান্ড বিটা সাইনোক্লিন জিনে।
ফ্রন্টো টেম্পোরাল ডিমেনশিয়াতে মেইনলি MAPT জিনে মিউটেশন হচ্ছিল, পাচ্ছিলাম কি টাউ প্যাথি বা টাউ প্রোটিন। আর লেও বডি ডিমেনশিয়াতে কী হইতেছে, আলফা সাইনিউক্লিন অ্যান্ড বিটা সাইনিউক্লিন জিনে মিউটেশন হচ্ছে। এর জন্য কোন প্রোটিন অ্যাকুমুলেশন হচ্ছে, আলফা সাইনিউক্লিন প্রোটিন। ঠিক আছে, আলফা সাইনিউক্লিন প্রোটিন অথবা বিটা সাইনিউক্লিন প্রোটিন অ্যাকুমুলেশন হচ্ছে, ইনক্লুডিং ইউবিকুইটিন। এই সকল পেশেন্টের কী থাকে, ভিজুয়াল হ্যালোসিনেশন থাকে। এটা আমরা কতবার বলবো, অনেকবার বলছি যে লেও বডি ডিমেনশিয়াতে ভিজুয়াল হ্যালোসিনেশন থাকে। মেইনলি অডিটরি হ্যালোসিনেশন কোথায় থাকে, সিজোফ্রিনিয়াতে। এগুলো মাস্ট টু নো, জীবনেও বলা যাবে না। আর ট্রিটমেন্ট হিসেবে এখানে কী দিব, লেও বডি ডিমেনশিয়াতে অ্যান্টিকোলিনাস্টেরয়েডস ড্রাগগুলো দিব। কারণ এরা, আমরা একটু আগে বলছি, কগনিটিভ ইম্পেয়ারমেন্ট স্লো করে। এখন হচ্ছে অ্যালকোহল মিসইউজ অ্যান্ড ডিপেন্ডেন্সি। আমরা এটা দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করছি, পয়জনিং আলোচনা করছি, আবার একবার রিভাইজ হয়ে যাবে। একটা পয়জনিংয়ের পেশেন্টের ক্লিনিক্যাল ফিচার কী থাকতে পারে, মানে মদ খাইছে, বাংলা সিনেমায় যেরকম দেখি মদ খাওয়ার পরে চিল্লাফাল্লা করে, মারামারি করে, নায়কের পাওয়ার বেড়ে যায়, প্রেমিকারে মনে পড়ে, গান গায়। তো এগুলো হচ্ছে সোশ্যাল প্রবলেম। রাত 1-2টার সময় যদি রাস্তাঘাটে হাইটা কেউ গান গায়, এটা তো বিরক্তির কারণ। ঠিক আছে না? তো এই জন্য সোশ্যাল প্রবলেম হয়। লো মুড, যে মদ খায় তার মন মেজাজ সবসময় খারাপ থাকে, তার সুইসাইডাল চিন্তাভাবনা আসে, অ্যাংজাইটি, সে দুশ্চিন্তায় ভোগে। দুশ্চিন্তা না থাকলে তো সে মদ খায় না, কেউ তো আর সুখে মদ খায় না, তাই না? তারপরে আর কিছু ক্লিনিক্যাল ফিচার হতে পারে, এগুলো আমরা বিস্তারিত আলোচনা করবো, বাট জেনে রাখি আগে পয়েন্টগুলো। একটা হচ্ছে অ্যালকোহল উইথড্রল সিনড্রোম, 2 নম্বর হচ্ছে হ্যালোসিনেশন, দেন বার্নিক্স কর্সাকফ সিনড্রোম, দেন অ্যালকোহল রিলেটেড ব্রেইন ড্যামেজ, আর হচ্ছে ইফেক্ট অন আদার অর্গান। কী কী আছে তার আগে আমরা এখানে একটা বক্স আছে, সেটা দেখি। একটা পেশেন্টকে আমি কখন বলবো যে তার অ্যালকোহল ডিপেন্ডেন্সি হয়ে গেছে? অ্যালকোহল ডিপেন্ডেন্সি মানে সে অ্যালকোহল ছাড়া চলতে পারতেছে না। কখন বলবো এটা? যখন দেখবো যে সে অন্য কাজ করার থেকে অ্যালকোহল বা মদ খাওয়াটাকে বেশি গুরুত্ব দেয়। যেমন তার এখন ভাত খাওয়া দরকার বা ঘুমের দরকার, সে এগুলো না করে তার সামনে যদি আমি মদের বোতল দিই, সে মদের বোতল আগে খাবে। ঠিক আছে, তাহলে প্রায়োরিটি অফ ড্রিঙ্কিং ওভার আদার অ্যাক্টিভিটিস। 2 নম্বরে কী হচ্ছে, নর্মালি দেখা যেত সে প্রথম যখন মদ খাইতো তখন 2 ইউনিট বা 3 ইউনিট মদ খাওয়ার পরে সে মাতলামি শুরু করতো। ঠিক আছে, বাট এখন তার 2 ইউনিটে মাতলামি হয় না, তার গিয়ে 4 ইউনিটে মাতলামি হয় বা 6 ইউনিটে মাতলামি হয়। তখন আমরা তাকে বলতেছি কি, তার টলারেন্স অফ ইফেক্ট, তার টলারেন্স ডেভেলপ করছে। 3 নম্বরে হচ্ছে কি রিপিটেড উইথড্রল সিনড্রোম। সে যখন মদ খাওয়া ছেড়ে দিছে 2-1 দিন ধরে, তখন মদ না খাওয়ার জন্য তার কিছু সাইন অ্যান্ড সিমটম ডেভেলপ হয়। মানে সে 2 দিন ধরে মদ খাচ্ছে না, এই জন্য শরীর বলতেছে তুমি মদ কেন খাচ্ছ না। ঠিক আছে, কেমনে জানান দেয়? কিছু সাইন সিমটমের মাধ্যমে। কোন সকল সাইন সিমটম? অ্যাংজাইটির যে সাইন সিমটম, এটা হচ্ছে মজার জিনিস। আমরা একটা বক্সে পড়ছিলাম, ওই বক্সটা ছিল, যদি বের করি, অ্যাংজাইটির কিছু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস পড়ছিলাম না? যেমন পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, তারপরে ছিল এই যেটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ অ্যাংজাইটি। এইখানে একটা পয়েন্ট ছিল অ্যালকোহল উইথড্রওয়াল। ঠিক আছে, যে মদ খাওয়া ছেড়ে দিবে হঠাৎ করে, তার কিছু সাইন সিমটম ডেভেলপ করবে, যেগুলা অ্যাংজাইটির পেশেন্টের যেই সাইন সিমটম ডেভেলপ করবে তাদের মতন। অ্যাংজাইটির পেশেন্টের সাইন সিমটম কী ডেভেলপ করবে মনে আছে? এগুলো হচ্ছে পরীক্ষার হলের সামনে বুক ধড়ফড় করা, শ্বাসকষ্ট হওয়া, তার বারবার বাথরুম চাপা, মিকচুরেশন বেশি করা, ঘেমে যাওয়া, এইগুলো ছিল অ্যাংজাইটির সোমাটিক সিমটম। এই যে পালপিটেশন, ট্রেমর, সুয়েটিং, ডায়রিয়া, হেডেক, ব্রেথলেসনেস, চেস্ট পেন, এগুলো সবগুলো তাহলে কোথায় হবে? যখন একটা পেশেন্ট
অ্যালকোহল উইথড্রল করবে আর কি, অ্যালকোহল উইথড্রল যখন করবে তখন এই সিমটমগুলো পাইতেছি। ওকে, সো যখন সে 2-1 দিন অ্যালকোহল খাবে না তখন উইথড্রল সিমটম ডেভেলপ করবে। এটা ছিল 3 নম্বর ক্রাইটেরিয়া। প্রথম ক্রাইটেরিয়া কী ছিল? অন্য কাজের আগে মদ খাওয়াকে প্রায়োরিটি দিবে। 2 নম্বর ছিল টলারেন্সি ডেভেলপ করছে। 3 নম্বরে উইথড্রল সিমটম হইতেছে যখন সে মদ খাওয়া ছেড়ে দিচ্ছে। কিন্তু আরেকটু মজার বিষয় হচ্ছে এই যে উইথড্রল সিমটমগুলো ডেভেলপ করতেছিল, পালপিটেশন, ট্রেমর, সুইটিং, অ্যাংজাইটি, এগুলো যখন সে মদ খাবে তখন আবার ভালো হয়ে যাবে, থাকবে না এগুলো কোনো কিছু। তাহলে রিলিফ অফ উইথড্রল সিমটম বাই ফার্দার ড্রিঙ্কিং। তাহলে কাহিনিটা কী হইতেছে? অ্যালকোহল বা মদ খাচ্ছে, তার জন্য পেশেন্টের টলারেন্সি ডেভেলপ করতেছে। আবার সে চিন্তা করলো যে আমি মদ খাওয়া ছেড়ে দিই। যখন ছেড়ে দিল তখন উইথড্রল সিমটম ডেভেলপ করতেছে, যেমন অ্যাংজাইটির যে সাইন সিমটমগুলো। এখন এই উইথড্রল সিমটমের ট্রিটমেন্ট কি? তার কাছে মনে হইতেছে মদ। কেন? কারণ মদ খাইলে এই উইথড্রল সিমটম চলে যায়। ওকে, এখন হচ্ছে অ্যালকোহল উইথড্রল সিমটম। অ্যালকোহল উইথড্রল সিমটমের সাইন সিমটম কী কী পাবো আমরা বলছি, অ্যাংজাইটিতে যে সাইন সিমটমগুলো পাই। কিন্তু এখানে একটা স্পেসিফিক পয়েন্ট বা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে ডিলেরিয়াম ট্রিমেন্স। ডিলেরিয়াম ট্রিমেন্সটা কি? ডিলেরিয়াম এই শব্দটাকে আমরা ভাঙি। ডিলেরিয়াম শব্দের মানে হচ্ছে একিউট, মানে আগে বলা হয়তো কনফিউশনাল স্টেট। নর্মালি তো আমরা কনফিউশনে ভুগি, এটা নর্মাল কনফিউশন না। এটা নর্মাল কনফিউশন যেমন পরীক্ষার হলে গিয়া এ হবে না বি হবে, এ হবে না বি হবে, এ একটা কনফিউশন, ঠিক আছে? এটা তো নর্মাল। বাট অ্যালকোহল যারা খাইতেছে তাদের কি হইতেছে? একুইট কনফিউশন। যেমন মদ খাইছে, মদ খাওয়ার পর এরকমভাবে কথা কইতেছে, আর তারপরে মানে এটা তো স্লারিং ছিল, এই স্লারিং অফ স্পিচ হইতেছে। সে একটা কথা বলতেছে, হঠাৎ করে বলবে কি যে ভাই একটা কথা, মানে ধরেন 10 দিন আগের কথা তার মনে পড়ছে, এক লাইন বলার পরে সে আবার ভুলে যাবে, মানে কনফিউশনাল স্টেটে ভুগতেছে। সে কোথায় আছে সে এটা বুঝবে না, এরকম, ঠিক আছে? এবং তার সাথে কি থাকবে? এই যে ডিলিরিয়ামটা হচ্ছে, এই ডিলিরিয়াম তো কনফিউশনাল স্টেটে। এখন সে কনফিউশনাল স্টেটে আসছে দেখে সে কিছু পাগলামি করতে পারে, এজিটেশন মানে পাগলামি। তারপরে কিছু ভিজুয়াল হ্যালুসিনেশন হতে পারে, সে হয়তো বা চোখের সামনে তার কোনো বন্ধু বা যাকে মনে করতেছে তাকে দেখতেছে। এগুলোকে বলতেছি আমরা ডিলিরিয়াম। আর ট্রিমেন্সে কী হইতেছে? পেশেন্টের ট্রেমর, সুইটিং, ট্যাকিকার্ডিয়া, যেটাকে আমরা একসাথে বলি ফিজিওলজিক্যাল হাইপার অ্যারাউজাল। তাহলে এই যে ডিলেরিয়াম, যেখানে পেশেন্টের একিউট কনফিউশনাল স্টেট থাকতেছে, পেশেন্ট এজিটেটেড এবং ভিজুয়াল হ্যালুসিনেট করতেছে, আর ফিজিওলজিক্যাল হাইপার অ্যারাউজাল যখন হচ্ছে, যেমন যখন একটা পেশেন্টের ট্রেমর হয়, সুইটিং হয়, ট্র্যাকিকার্ডিয়া হয়। তো এই সবগুলাকে একত্রে আমরা কি বলি? ডিলেরিয়াম ট্রিমেন্স। এছাড়াও আর কি সমস্যা হইতে পারে? হ্যালুসিনেশন। আমরা বলছিলাম ভিজুয়াল হ্যালুসিনেশন হয় মেইনলি লেও-বডি ডিমেনশিয়াতে। অডিটরি হ্যালুসিনেশন কোথায় হয়? সিজোফ্রেনিয়াতে। মজার বিষয় হইতেছে অ্যালকোহলিক পেশেন্টের ভিজুয়াল হ্যালুসিনেশন, অডিটরি হ্যালুসিনেশন দুইটাই হইতে পারে। মানে এখানে তাই বলছে হ্যালুসিনেশনের মধ্যে ভিজুয়াল হ্যালুসিনেশন হয়, যেটা আমরা কোথায় পাই? একটু আগেই পড়ছি, ডিলেরিয়াম ট্রিমেন্সে ভিজুয়াল হ্যালুসিনেশন পড়তে পারে। আবার কি পাই? অডিটরি হ্যালুসিনেশনও পাই, ঠিক আছে? এইগুলাকে একত্রে বলতেছি অ্যালকোহলিক হ্যালোসিনোসিস। অ্যালকোহলিক মানে মদ খাওয়ার পরে একটা পেশেন্ট যেই হ্যালোসিনেশনটা হয় এটাকে বলতেছি অ্যালকোহলিক হ্যালোসিনোসিস। আর ডিলেরিয়াম ট্রিমেন্স কি? ডিলেরিয়াম ট্রিমেন্স হচ্ছে যখন একটা পেশেন্টের ডিলেরিয়াম এবং ফিজিওলজিক্যাল হাইপার অ্যারাউজাল হচ্ছে।
এরপর হচ্ছে বার্নিক্স কর্সাকফ সিনড্রোম। বার্নিক্স কর্সাকফ সিনড্রোম জানার আগে আমাকে জানতে হবে যে অ্যালকোহল এবং ভিটামিন B1 সম্পর্ক কী। এটা হচ্ছে ইসোফেগাস, এটা যদি স্টোমাক হয়, এটা যদি স্মল ইন্টেস্টাইন, আর রেস্ট অফ দ্য জিআইটি যদি চিন্তা করি। একটা মানুষ কী করতেছে, গ্যালন গ্যালন মদ খাচ্ছে, তার লাইফে অনেক দুঃখগুলোর জন্য মদ খাচ্ছে। যখন সে মদ খাচ্ছে ক্রনিক স্টেজে, অনেক দিন ধরে মদ খায়, তাদের জিআই যে লাইনিং এপিথেলিয়াম এগুলা ড্যামেজড হয়। নর্মালি জিআইটির কাজ কি, আমি খাবার খাবো সেইগুলাকে এই লাইনিং এপিথেলিয়ামের মাধ্যমে অ্যাবজর্পশন করবে, তাই তো অ্যাবজর্পশন করে কোথায় পাঠাবে, সার্কুলেশন বা ব্লাডে। ইনিশিয়ালি স্টেজে তো লিভারে যাবে, দেন ব্লাডে যাবে। আচ্ছা যাই হোক, ব্লাডে গেল আলটিমেট উদ্দেশ্য। তো এইভাবে আমি নিউট্রিশনগুলা সার্কুলেশনে ঢুকাইতেছি। দেন এই নিউট্রিশন যেমন গ্লুকোজ টুকোজ এগুলার সাথে অক্সিজেন বিক্রিয়া করে এটিপি তৈরি করতেছে। এই এটিপি আমি ইউজ করার মাধ্যমে শক্তি পাচ্ছি। বাট যারা মদ খাচ্ছে এদের ক্ষেত্রে কী হইতেছে, যে মদ খাইতেছে তার এই জিআই লাইনিং এপিথেলিয়াম ড্যামেজ। যখন ড্যামেজ হয় তখন নিউট্রিশন কম অ্যাবজর্পশন হয়। এর মধ্যে একটা হচ্ছে ভিটামিন B1। ভিটামিন B1 মানে থায়ামিন। কীভাবে মনে রাখবো, থায়ামিন, রিবোফ্লাভিন এগুলো অনেক ঝামেলা বাজে। ভিটামিন B1 ওয়ান লিখতে লাগে UNE 1। থায়ামিনের লাস্ট ওয়ার্ড কি, INE, এটাতে মনে রাখবো 1, আই রে উ বানাই দিই, UNE 1, ঠিক আছে। ওকে, তো ভিটামিন B1 কম অ্যাবজর্পশন হবে। ভিটামিন B1 যখন কম অ্যাবজর্পশন হবে তখন আমার শরীরের সার্কুলেশনে ভিটামিন B1 লেভেলটা ড্রপ করবে। এতটুকু বুঝছি আমরা, ভিটামিন B1 লেভেল ড্রপ করলো। ওকে, এনে ভিটামিন B1 আমার কেন লাগে, ভিটামিন B1 এর কাজ কি? আমরা ফার্স্ট ইয়ারে বায়োকেমিস্ট্রিতে বলছিলাম ব্লাড থেকে গ্লুকোজ নিচ্ছি, গ্লুকোজ নেওয়ার পরে এই গ্লুকোজটা সেলের ভিতরে ঢুকতেছে, সেলের ভিতরে যখন ঢুকতেছে গ্লাইকোলাইসিস হচ্ছে। সেলের কোথায়, সাইটোপ্লাজমে। এত ডিটেলসে লাগবে না, বাট আমি বলে দিচ্ছি। সেলের তো সাইটোপ্লাজম থাকে আর নিউক্লিয়াস থাকে। তো সেলের সাইটোপ্লাজমে কি হচ্ছে, গ্লাইকোলাইসিস হচ্ছে। এই গ্লাইকোলাইসিসের মাধ্যমে আমরা কি তৈরি করতেছি, কিছু এটিপি তৈরি করতেছি। এরপরে গ্লাইকোলাইসিসের যে এন্ড প্রোডাক্ট ল্যাকটিক অ্যাসিড, এটা ঢুকতেছে কোথায়, ক্রেবস সাইকেলে। ওকে, দেন ক্রেবস সাইকেল থেকে সর্বশেষে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এভাবে আমরা 38 এটিপি তৈরি করতেছি। ক্রেবস সাইকেল থেকে মেবি 12-24টা এটিপি পাই সম্ভবত, আমার খেয়াল নাই, সম্ভবত 24টা এটিপি পাই। ওকে, এই ভিটামিন B1 যেটা আমরা আলোচনা করতেছিলাম সেটার সাথে এটা সম্পর্ক কি? তাহলে আমরা দেখলাম যে শক্তি উৎপন্ন করার জন্য এই প্রসেসগুলো দরকার, গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এর মধ্যে সব থেকে বেশি শক্তি সম্ভবত ক্রেবস সাইকেল দেয়। তো এই ক্রেবস সাইকেলের একটা ইম্পর্টেন্ট কোফ্যাক্টর হচ্ছে ভিটামিন B1। ভিটামিন B1,
সো যেই সকল পেশেন্টের ভিটামিন B1 ড্রপ করছে, কাদের, যারা অনেক দিন ধরে মদ খাচ্ছে, ভিটামিন B1 যখন ড্রপ করবে তখন ক্রেবস সাইকেল কী করতে পারবে না, এটিপি কম তৈরি করবে। এটিপি যখন কম তৈরি করবে তখন আমার শরীর কী করতে পারবে না, এটিপি ইউজ করতে পারবে না। এখন চিন্তা করি, ব্রেন যদি এটিপি ইউজ করতে না পারে তাহলে ব্রেইনের ফাংশন হ্যাম্পায়ার্ড হবে, ব্রেইনের যে নর্মাল ফাংশন সেগুলো করতে পারবে না। অ্যাজ এ রেজাল্ট পেশেন্টের কী ডেভেলপ করবে, কনফিউশন ডেভেলপ করবে, ডিলেরিয়াম ডেভেলপ করবে, অ্যাটাক্সিয়া ডেভেলপ করবে। ওকে, তাহলে দেখি ওরা বইয়ে কী লিখছে। বইয়ে লিখছে যে বার্নিক্স কর্সাকফ সিনড্রোম এটা একটা অর্গানিক ব্রেন ডিসঅর্ডার, যেইখানে পেশেন্টের ড্যামেজটা হচ্ছে কোথায়, ম্যামিলারি বডিস। ম্যামিলারি বডিস হাইপোথ্যালামাসের আশেপাশে থাকে আর কি। এরপরে হচ্ছে থ্যালামাস, তারপরে পেরিভেন্ট্রিকুলার গ্রে ম্যাটার। পেরিভেন্ট্রিকুলার গ্রে ম্যাটার হচ্ছে, এটা যদি ভেন্ট্রিকল হয়, এই ভেন্ট্রিকলের চারপাশের যে গ্রে ম্যাটার বা আশেপাশের এগুলাকে বলতেছি পেরিভেন্ট্রিকুলার গ্রে ম্যাটার। এইগুলাতে ড্যামেজ হয়। তাহলে যখন একটা পেশেন্টের ভিটামিন B1 ডেফিসিয়েন্সি হয়, তাদের ম্যামিলারি বডি, থ্যালামাস এবং পেরিভেন্ট্রিকুলার গ্রে ম্যাটার এই স্ট্রাকচারগুলো ড্যামেজ হয়। এই স্ট্রাকচারগুলো যখন ড্যামেজ হয় তখন পেশেন্টের ক্লিনিক্যাল সিমটমগুলো ডেভেলপ করে। তাহলে এইটা হচ্ছে মাস্ট টু নো কোন কোন স্ট্রাকচার ড্যামেজ হয়, মাস্ট। কেন? ভিটামিন B1 ডেফিসিয়েন্সির জন্য। এরা বলছে একটা পেশেন্ট যখন অনেক দিন ধরে মদ খায় তখন তার ম্যাল অ্যাবজর্পশন হয়। এছাড়াও যার জন্য ভিটামিন B1 কমে যাচ্ছে। এছাড়াও যদি সে বমি করে, যারা বেশি মদ খায় এরা বমি করে, আমরা বিভিন্ন সিনেমায় দেখি বমি করতেছে। তো যখন বমি করে বাইরে বের করে দিচ্ছে তখন তার অ্যাবজর্পশন হওয়ার জন্য কিছু থাকতেছে না, সেই ক্ষেত্রেও ভিটামিন B1 ডেফিসিয়েন্সি হইতেছে। তো যখন ডেফিসিয়েন্সি হচ্ছে এবং এই সকল স্ট্রাকচার ড্যামেজ হলো, ব্রেইনের কাজ তখন কমে যাবে, মানে কম করবে। অ্যাজ এ রেজাল্ট পেশেন্টের কী ডেভেলপ করবে, কণা। তাহলে একটা পেশেন্ট আমরা এভাবে মনে রাখবো, সকল অ্যালকোহলিক অথবা মদখোর কারে ভালোবাসে, কণারে ভালোবাসে। কারণ মদ খাইলে কি হয়, কণা হয়। কণা মানে হচ্ছে কনফিউশন। ওতে হচ্ছে অপথ্যালমোপ্লেজিয়া। অনেকবার আসতেছে অপথ্যালমোপ্লেজিয়া কথাটা কি, এটা আমরা সিএনএসে পড়বো, আর যদি ভালো হয় নিজে গুগলে সার্চ দিয়ে বললে অপথ্যালমোপ্লেজিয়া। এরপরে হচ্ছে নিস্টিগমাস, দেন অ্যাটাক্সিয়া। অ্যাটাক্সিয়া মানে আমরা জানি গেট ডিস্টারবেন্সেস, এলোমেলো বা আঁকা বাঁকা বা হাঁটতেছে। নিস্টিগমাস মানে আমরা জানি কি ইনভলান্টারি জার্কি মুভমেন্ট অফ দ্য আইবল, চোখ কাঁপাকাঁপি করতেছে। কনফিউশন মানে তো বললামই, ওই যে মদ খাইছে তারপরে একটা কথা বলতেছে, 5 মিনিট পরে ভুলে গেছে, আবার 10 মিনিট পরে মনে পড়ছে কী বলতেছিল। এটা এক ধরনের কনফিউশন হতে পারে। দেন অপথ্যালমোপ্লেজিয়া মানে হচ্ছে চোখের মুভমেন্টগুলো সঠিকভাবে করতে পারতেছে না। তাহলে মদখোর পেশেন্টের কণা ডেভেলপ করবে। এই কণা যখন ডেভেলপ করবে তখন তাকে আমরা বলবো বার্নিক্স এনকেফালোপ্যাথি ডেভেলপ করছে। ঠিক আছে, তাহলে বার্নিক্স এনকেফালোপ্যাথি কি, বার্নিক্স এনকেফালোপ্যাথি, নিস্টিগমাস, অপথ্যালমোপ্লেজিয়া, অ্যাটাক্সিয়া, ডিলিরিয়াম, এইগুলো থাকতেছে। তাহলে এটা একটা কবিতা বলতে পারি। উই মানে কি, আমরা। তাহলে আমরা সবাই মদ খাবো, মদ খেয়ে কার প্রেমে পড়বো, কণার প্রেমে পড়বো। অথবা এভাবে বলা যায়, কণার প্রেমে পড়ে আমরা সবাই মদ খাই, মনে রাখার জন্য আর কি, যাতে মনে থাকে।
ডাব্লিউ হচ্ছে বার্নিক্স, ইতে হচ্ছে এনকেফালোপ্যাথি, মত তো বুঝতেছি অ্যালকোহল, আর কণা মানে কনফিউশন, অপথ্যালমোপ্লেজিয়া, নিস্টিগমাস, অ্যাটাক্সিয়া। সো আমি আবার বলতেছি, যেই সকল পেশেন্টের বার্নিক্স এনকেফালোপ্যাথি ডেভেলপ করবে, কেন ডেভেলপ করবে? ভিটামিন বি1 ডেফিসিয়েন্সির জন্য। এই ভিটামিন বি1 ডেফিসিয়েন্সির জন্য পেশেন্টের এই স্ট্রাকচারগুলোতে ড্যামেজ হচ্ছে, অ্যাজ এ রেজাল্ট পেশেন্টের বার্নিক্স এনকেফালোপ্যাথি হচ্ছে। এই বার্নিক্স এনকেফালোপ্যাথিতে পেশেন্টের কণা হয়, কনফিউশন, অপথ্যালমোপ্লেজিয়া, নিস্টিগমাস, অ্যাটাক্সিয়া। ওকে, এই পেশেন্টকে আমরা কী করবো? ট্রিটমেন্ট দেব। যখনই বার্নিক্স এনকেফালোপ্যাথি পাইছি, ইমিডিয়েট তারে আমরা এর আগেও বলছি ভিটামিন বি1 ইঞ্জেকশন দিব। নাম কি? ভিটামিন বি1 ইঞ্জেকশনের বাজারে যেটা পাই, ইঞ্জেকশন পারবিনেক্স, বি আর সি মিক্স থাকে সম্ভবত। আচ্ছা, পারবিনেক্স দিব। এই পারবিনেক্স দিলে সুবিধা কি? এটার সামনে অগ্রসর হবে না, মানে বার্নিক্স এনকেফালোপ্যাথি ট্রিটমেন্টটা পায়ে গেল। যদি এই আইবি থায়ামিন বা পারবিনেক্সটা না পায়, তখন পেশেন্টের কন্ডিশন আরও খারাপ হবে। খারাপ হয়ে নেক্সট যে স্টেজে যাবে পেশেন্ট, ওই স্টেজকে আমরা বলবো করসাকফ সিনড্রোম। করসাকফ সিনড্রোমের ক্লিনিক্যাল ফিচার কি? পেশেন্টের কি ডেভেলপ করবে? পেশেন্টের ডেভেলপ করবে কনফাবুলেশন। জানতে হবে হোয়াট ইজ কনফাবুলেশন। এটা মজার আছে, আসলে পড়াশোনা অনেক মজার, খালি পড়তেই কেন যে বিরক্ত লাগে। ওকে, করসাকফ সিনড্রোম। করসাকফ সিনড্রোম কি? সিভিয়ার শর্ট টার্ম মেমোরি ডেফিসিট অ্যান্ড কনফাবুলেশন। কেন হয়? ক্যান ডেভেলপ ক্রনিক্যালি অর অ্যাকুইটলি উইথ বার্নিক্স। তাহলে এটা বার্নিক্সের সাথে থাকতে পারে। এখানে জানতে হবে একটা ওয়ার্ড, কনফাবুলেশন। এখানে যতগুলো লাইন আছে সবগুলাই মাস্ট টু নো, কোনো লাইনই বাদ দেওয়া যাবে না। আর মনে হয় না কঠিন হবে এখন বোঝার কথা। তাহলে কনফাবুলেশন এই ওয়ার্ডটার মানে হচ্ছে সুইট লাই। সুইট লাই মানে কি? লাই মানে তো মিথ্যা বলা, আর সুইট মানে তো মধুর মিথ্যা আর কি। সহজ কথায় যদি বলি, পেশেন্ট যে মিথ্যা বলবে এটা সে জানে না। পেশেন্ট সকালে খাবার খায় নাই, আর তাকে যদি আমি জিজ্ঞেস করি আপনি কি সকালে খাইছেন, সে বলবে হ্যাঁ খাইছি। তার কাছে মনে হচ্ছে সে খাইছে, কিন্তু আসলে সে খায় নাই। তো এটা তার জন্য সত্য, কিন্তু আমার জন্য তো মিথ্যা, কারণ আমি জানি সে খায় নাই, বাট সে মনে করতেছে সে খাইছে। তাহলে সে কিন্তু ইচ্ছা করে মিথ্যে বলতেছে না, সে এটা অনিচ্ছাকৃতভাবে মিথ্যা বলতেছে, কারণ তার মনে নাই যে সে খাইছে কি খায় নাই। তার কাছে মনে হতেছে সে খাইছে হয়তো। এটাই হচ্ছে কনফাবুলেশন। আমি আর কমপ্লেক্সিটিতে গেলাম না। তো যখন এই পেশেন্টের এরকম হচ্ছে, তখন তাকে আমরা বলতেছি বার্নিক্স করসাকফ সিনড্রোম, একত্রে যখন কণা প্লাস কনফাবুলেশন থাকতেছে। এরপরে হচ্ছে অ্যালকোহল রিলেটেড ব্রেন ড্যামেজ। আমরা বলছিলাম অ্যালকোহল ব্রেইনের যেই অংশটাকে মেইনলি এফেক্ট করে সেটা হচ্ছে সেরেবেলাম। সেরেবেলামের ডিসফাংশন হবে। নর্মালি সেরেবেলামের ফাংশন কি মনে নেই? সেরেবেলাম ডিতে কি করে? ডিস ডিয়া ডোকো কাইনেশিয়া। এতে হচ্ছে অ্যাটাক্সিয়া, এনে হচ্ছে নিস্টেগমাস, আয়ে হচ্ছে ইনটেনশন ট্রেমর। ওকে, সেরেবেলাম ডিসফাংশন মনে রাখবো ড্যানিশ ওয়ার্ড দিয়ে, DANISES। ডিসডিয়াডোকোকাইনেশিয়া, অ্যাটাক্সিয়া, নিস্টিগমাস, ইন্ট্রেকশন ট্রেমর। আর বাকি যে SH আছে এটা আমরা কোথায় গিয়ে পড়বো? CNS-এ। কারণ এখন পর্যন্ত আমরা এই 4টা বা 5টা সিমটমগুলাই পড়ছি, সবগুলো অধ্যায়ে যেগুলো পড়ে আসছি। বাকি 2টা CNS-এ পাবো। ওকে,
এখানে তাই বলছে অ্যালকোহল খাইলে পেশেন্টের কী হবে, স্লারিং অফ স্পিচ। ওকে, তাহলে ড্যানিশের এসে কি স্লারিং অফ স্পিচ, যেটা আমরা জানি। দেন ইমোশনাল ইনকন্টিনেন্স, অ্যাগ্রেশন হইতে পারে, ইনটক্সিকেশন হইতে পারে, তাহলে রিডিং দিব, বাট ড্যানিশটা মনে রাখবো, মাস্ট টু নো। যারা অনেক বেশি মদ খায় তাদের কি হবে, ভুলে যাবে সে, অ্যামনেজিয়া। আবার সে ব্ল্যাক আউট হয়ে যেতে পারে, অ্যালকোহলিক ব্ল্যাক আউট, মানে পড়ে যাবে। দেন অ্যালকোহলিক ডিমেনশিয়া হইতে পারে। এগুলো রিডিং দিব, মনে রাখতে পারলে ভালো। এখানে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এই অ্যালকোহলিক পেশেন্টের যে ডিমেনশিয়া হয় সেটা হচ্ছে অ্যালজাইমার পেশেন্টের যে ডিমেনশিয়া হয় তার মতন, গ্লোবাল কগনিটিভ ইম্পেয়ারমেন্ট রিজেম্বলিং অ্যালজাইমার ডিজিজ। তাহলে অ্যালকোহলিক পেশেন্টের ডিমেনশিয়া অ্যালজাইমার পেশেন্টের ডিমেনশিয়ার মতন, কিন্তু অ্যালকোহলিক পেশেন্টের ডিমেনশিয়ার ট্রিটমেন্ট যদি দিই এটা হচ্ছে ফুললি রিভার্স করবে, বাট অ্যালজাইমার ডিজিজের রিভার্স করবে না। প্লাস বলছে হুইচ ডাজ নট প্রোগ্রেস ইভেন ইমপ্রুভ ইফ দ্য পেশেন্ট বিকাম অ্যাবস্টিনেন্ট। তাহলে অ্যালকোহলিক পেশেন্টের ডিমেনশিয়াটা প্রোগ্রেসিভ না, কিন্তু অ্যালজাইমার্সের ক্ষেত্রে প্রোগ্রেসিভ। কী ধরনের প্রোগ্রেসিভ, স্লোলি প্রোগ্রেসিভ। র্যাপিডলি প্রোগ্রেসিভ কোনটা, ক্রোয়েডস্ফেল্ড-জ্যাকব ডিজিজ। এছাড়াও পেশেন্টের কী করতে পারে, হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করতে পারে। তাহলে প্রচুর মদ খাইলে, হেভি অ্যালকোহল খাইলে কী হয়, হাইপোগ্লাইসেমিয়া কেন হয়, যারা অনেক বেশি মদ খাচ্ছে অ্যালকোহল, এদের লিভার গ্লুকোনিওজেনেসিস কমায় দেয়, প্লাস শরীরে ইনসুলিন সিক্রেশন বেড়ে যায়। ওকে, আমরা শুধু এটা মনে রাখি, যারা মদ খায় তাদের ইনসুলিন সিক্রেশন বেড়ে যায়। আমরা জানি সেলের ভিতরে গ্লুকোজ ঢোকায় কে, ব্লাড থেকে সেলের ভিতরে গ্লুকোজ ঢোকায় ইনসুলিন। যখন একটা পেশেন্ট মদ খাচ্ছে তার এই ইনসুলিনের পরিমাণটা বেড়ে যাচ্ছে, তাহলে ইনসুলিন বেশি বেশি গ্লুকোজ সেলের ভিতরে ঢোকাবে। কোথা থেকে, ব্লাড থেকে। তাহলে ব্লাডের যেই গ্লুকোজ সেটা ড্রপ করবে, এই জন্য অ্যালকোহলিক পেশেন্টের হাইপোগ্লাইসেমিয়া হয়। এগুলা মুখস্থ করতে হবে না, বোঝার জন্য, যাতে মনে থাকে। ডায়াগনোসিস কীভাবে করবো, হিস্ট্রি থেকে। ট্রিটমেন্ট কী দিব, এগুলো আমরা সেকেন্ড অধ্যায়ে পড়ছি। অ্যালকোহল উইথড্রয়াল সিনড্রোম, মদ খাওয়া ছেড়ে দিছে, তারপরে পেশেন্টের যেই ট্যাকিকার্ডিয়া, পালপিটেশন এগুলো হচ্ছিল, সেগুলা আমি ট্রিটমেন্ট করতে চাই। কীভাবে ট্রিটমেন্ট করব, আমরা বলছিলাম পেশেন্ট নিজে নিজে ট্রিটমেন্ট করে অ্যালকোহল খাওয়ার মাধ্যমে। অ্যালকোহল উইথড্রয়াল সিনড্রোম ডেভেলপ করলে অ্যালকোহল খাইলে তার সিমটমগুলো চলে যায়। এখন আমি তো অ্যালকোহল দিতে চাই না, কারণ অ্যালকোহল একটা খারাপ জিনিস। অ্যালকোহল খাওয়াইয়া আমি তারে তো সুস্থ করতে চাই না। তাহলে কী দেওয়া সুস্থ করব, আমরা পয়জনিং চ্যাপ্টারে বলছিলাম যে অ্যালকোহল, বারবিচুরেট এবং বেনজোডায়াজেপিন এগুলা সেম কাইন্ডের, ভাই মনে রাখতে পারি, ভাই ভাই। তাহলে অ্যালকোহল যেহেতু দিতে পারতেছি না, তার আমি কী দিব, বেনজোডায়াজেপিন দিব, যেহেতু সেম ফাংশনই করে। তাহলে এখানে আমি কী দিতেছি, বেনজোডায়াজেপিন দিতেছি। অ্যালকোহল উইথড্রয়াল সিনড্রোমের ট্রিটমেন্ট কী, তাহলে বেনজোডায়াজেপিন, মাস্ট টু নো। আর যাদের বার্নিশ কর্সাকফ সিনড্রোম ডেভেলপ করছে, নট সাইকোসিস, তাদের কী দিব, থায়ামিন, যেটা প্যারেন্টালি দিব, বাজারে পারভিনেক্স নামে পাবো, মাস্ট টু নো। আমি যা বলি তার 99% ডেভিডসন থেকেই কোথাও না কোথাও আছে আর কি। দেয়ার ইজ নো ট্রিটমেন্ট ফর বার্নিশ কর্সাকফ সিনড্রোম। তাহলে একবার যখন বার্নিশ কর্সাকফ সিনড্রোম ডেভেলপ হয়ে যাবে তখন ট্রিটমেন্ট দেওয়া লাভ নাই।
এখন অ্যালকোহল ছাড়াইতে চাই, সেই জন্য আমরা কী দেবো, অ্যাকামপ্রোসেট দিতে পারি টু মেনটেন অ্যাবস্টিনেন্স। অ্যাবস্টিনেন্স মানে হচ্ছে সে মদ খাওয়া ছেড়ে দিছে আর খাইতে চাইতেছে না। তো অ্যাকামপ্রোসেট যদি দেই তাহলে পেশেন্টের মদ খাওয়ার ক্র্যাভিংস যে সেই ক্র্যাভিংসটা কমবে। আরেকটা কী দিতে পারি, ডাইসালফিরাম। ডাইসালফিরাম হচ্ছে মানে পড়াশোনা আসলেই মজার। ডাইসালফিরাম দিলে কী হইতেছে, এটা হচ্ছে আমরা চ্যাপ্টার 10-এই পড়ছিলাম, একটা ছক ছিল না, ওই মিথানল এবং ইথানল, মাঝখানে ছিল এসিটালডিহাইড এনজাইম, সে ব্লক করে দিচ্ছে কে অ্যালকোহল, এরকম একটা বক্স ছিল, এটা দেখে নিয়েন। এখানে বলছে যে যখন একটা পেশেন্ট ডাইসালফিরাম খাবে তখন তার অ্যালকোহল মেটাবলিজম হবে না। কেন? কারণ ডাইসালফিরাম তাকে ব্লক করে দিচ্ছে। অ্যাজ এ রেজাল্ট পেশেন্টের শরীরে এসিটালডিহাইড অ্যাকুমুলেট হবে। এসিটালডিহাইড তার কী করতেছে, শরীরে অ্যাকুমুলেট হয়ে এর লেভেল বাড়তেছে। এরপরে পেশেন্ট যখন আবার করবে, মদ খাবে, এরপরেও যখন মদ খাবে তখন আগে থেকে তার এসিটালডিহাইড হাই, আবার মদ খাচ্ছে, এই মদটা মেটাবলিজম হচ্ছে না। যখন মেটাবলিজম হচ্ছে না, এসিটালডিহাইড তখন আরও হাই হচ্ছে, যার জন্য এই এসিটালডিহাইড অনেক বেশি হাই হয়ে পেশেন্টের কিছু সিমটম ডেভেলপ করে, যেমন হেডেক, ফ্লাশিং, নজিয়া। যখনই পেশেন্ট অ্যালকোহল বা মদ খাবে তখনই পেশেন্টের ফ্লাশিং, হেডেক, নজিয়া এগুলো ডেভেলপ করবে। দ্যাটস ওয়াই এই অ্যালকোহলিক পেশেন্টকে যদি আমি ডাইসালফিরাম দিই, তার মদ খাওয়ার ফলে হেডেক, ফ্লাশিং, নজিয়া হবেই হবে। এই জন্য পেশেন্ট অ্যালকোহল খাওয়া ছেড়ে দেয়, যেহেতু অ্যালকোহল খাইলে এই সিমটমগুলো ডেভেলপ করে। মজার বিষয় হচ্ছে আমরা যে কি ইউজ করি, পারফিউম, এই পারফিউমের মধ্যেও অ্যালকোহল থাকে, ঠিক আছে? পারফিউমে অ্যালকোহল থাকে। একটা ব্যক্তিকে যখন আমি ডাইসালফিরাম দেবো তখন সে পারফিউমের যে অ্যালকোহল, মানে পারফিউমের স্মেল দিতেছে নাক দিয়ে, অ্যালকোহল ঢুকতেছে না শরীরে, সেই পারফিউমে যদি অ্যালকোহল থাকে সেটার জন্য সে হেডেক, ফ্লাশিং, নজিয়া ডেভেলপ করবে। এটা হচ্ছে মজার জিনিস আর কি। ওকে, তাহলে এইখান থেকে মাস্ট টু নো লাইন হচ্ছে এগুলা বলছি, অ্যাকামপ্রোসেট হচ্ছে নাইস টু নো। এছাড়াও অ্যালকোহলিক হ্যালোসিনোসিস যদি ডেভেলপ করে, হ্যালোসিনোসিস মানে তো আমরা বলছি হ্যালোসিনেশন করতেছে, ডিলিউশন অ্যান্ড হ্যালোসিনেশন, এগুলো হচ্ছে সাইকোসিসের ক্রাইটেরিয়া। যেহেতু অ্যালকোহলিক হ্যালোসিনোসিস মানে হ্যালোসিনেশন করতেছে, এটা একটা সাইকোসিসের ক্রাইটেরিয়া। অ্যাজ এ রেজাল্ট পেশেন্টকে আমরা অ্যান্টিসাইকোটিক ড্রাগ দিতে পারি, যেমন ক্লোরপ্রোমাজিন, ফেনোথায়াজিন, এইগুলা। প্রগনোসিস কি? স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা যেমন কঠিন, অ্যালকোহল ছেড়ে দেওয়ার থেকে এই ছেড়ে দেওয়াটা ধরে রাখা অনেক কঠিন, এটাই বলছে। সাস্টেনিং অ্যাবস্টিনেন্স ইজ মোর চ্যালেঞ্জিং দ্যান অ্যাচিভিং ইট।